গুড ইভিনিং এভরিওয়ান। আমি শেখ ফরাবি মান্নান বলছিলাম। আপনাদের আজকের যে প্রোগ্রামটা সহ আপনাদের আইএলটিএস কোর্স যেটা আছে সেটা আমি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, এবং আপনাদের সবগুলো মেইন কোর্সের যে ক্লাসগুলোর কথা আমরা আলোচনা করেছি সবগুলো ক্লাসই আমি আসলে আপনাদের নেব। এর বাইরে বোনাস ক্লাসও আমি আপনাদের নেব, এবং কিছু বোনাস ক্লাস আবার আমাদের অন্যান্য টিচাররাও নেবেন। তাদের মধ্যে অনেকেই আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিলেন, আপনাদের মতোই। তো তারা আইএল টেস্টটা কমপ্লিট করে তারপর প্র্যাকটিস সেশনস করছে, বিভিন্ন সেশনস গুলো প্রোগ্রামের সাথে করছে, বাট মূল ক্লাসগুলো আমি আপনাদের নেব। ওয়েলকাম টু ইংলিশ সেন্টার আইএলটিএস প্রিপারেশন উইথ ফারবি। আজকের সেশনের উদ্দেশ্যগুলো হচ্ছে যে আজকের সেশনে আমরা আইএলটিএস কোর্সটার ক্লাসগুলো অনলাইনে করার সময় আমরা কোনো প্রবলেম ফেস করি কিনা, বা কিভাবে আসলে করতে হবে, এই জিনিসগুলো আমরা দেখব। এবং এটাই আর কি, যে অনলাইনে সেশনস গুলো করতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এই জিনিসটা আমরা বুঝে নেবো আসলে। সো এর বাইরে আমরা আরো দেখবো যে কেন আসলে আমাদের এই যে পার্টিকুলার প্রোগ্রামটা ইংলিশ এন্টার সাইল্টিস প্রিপারেশন ফারবি, এই প্রোগ্রামটা কেন আসলে এত জনপ্রিয় এবং ইফেক্টিভ হচ্ছে স্টুডেন্টদের মধ্যে। অনলাইন প্রোগ্রামের মধ্যে এটা কতটুকু আসলে আলাদা। তো আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আইএলটিএস নিয়ে আপনাদের কিছু প্রশ্ন প্রশ্ন থাকতে পারে। আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, এরপরেও আপনাদের হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে। আজকে আমি বলবো যে আপনারা আজকে জাস্ট সিট ব্যাক এন্ড রিল্যাক্স, আমাদের সেশন স্টার্ট হলে আমি আপনাদের সবগুলো প্রশ্নের জবাব দেবো। আজকে আপনারা জাস্ট দেখুন যে আমাদের আজকে যে সেশনটা, এই সেশনটা আপনারা এনজয় করতে পারেন কিনা, ইন্টারাক্ট করতে পারেন কিনা, এবং ক্লাসের মতো একটা ফিল আপনারা পাচ্ছেন কিনা। আজ আমরা যে জন্য বসেছি সেটা হচ্ছে রিডিং সেশন উইথ ফারাবি, মানে অনলাইনে আইএলটিএস এর রিডিং ক্লাসটা কিভাবে করা যেতে পারে সেটা আমরা আজকে দেখব, এবং এটা রিয়েল একটা ক্লাসের আমরা ফিলিং আজকে নেব। তো রিডিং এর এই সেশনে আমি জয়েন করতে যাচ্ছি, যার আগে একটুখানি আপনাদেরকে বলে নিচ্ছি, এখনো দু একজন তাদের মাইক অন করতে পারেননি, তাদের জন্য আরেকবার একটু দেখিয়ে নিই। সো যে জিনিসটা বলে নিচ্ছি, একটু মিউট করে নিচ্ছি সবাইকে। যে জিনিসটা বলে নিচ্ছি, আমাদের এই কোর্সটা হচ্ছে 1971, এটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম কোর্স। ভাইয়া। বাকিরা আমার কথা শুনতে পাচ্ছেন জি সবাই? স্যার। আচ্ছা, শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে। একটু হ্যাঁ, শুনতে যাদের পাচ্ছি। কারো যদি শুনতে সমস্যা হয়, কাইন্ডলি একটু আপনারা হয়তো নেটওয়ার্কটা চেক করে নিতে হবে। এনিওয়ে, তো যে কথা বলছিলাম, তো আমাদের এই কোর্সটা হচ্ছে 1971, এটা আমাদের কোর্স ফি। রেগুলার ফি হচ্ছে এটার 10,500, কারণ এটা একটা ফুল কোর্স, এবং এটা ভিডিও কোর্স না। ফুল কোর্স মানে এখানে কমপ্লিট আপনাদের সবগুলো আইএলটিএস এর ক্লাসগুলো হবে, প্লাস আপনাদের আইএলটিএস এক্সামিনেশন প্রিপারেশনের সেশনস গুলো হবে, মক টেস্ট আপনাদের হবে। এই ফুল কোর্স আপনাদের 1,971 টাকা। এটা অ্যাকচুয়ালি 10,500 টাকার কোর্স, বাট আমরা একটা প্রোগ্রাম নিয়েছি ইংলিশ সেন্টার। এই প্রোগ্রামে আমাদের মোটোটা হচ্ছে আইএলটিএস এর এই আইডিয়াটা একেবারে সারা বাংলাদেশের সবার কাছে যেন ছড়িয়ে পড়ে। এবং আজকে আমরা এই জিনিসটা দেখব। আপনারা দেখবেন যে আপনারা যারা যারা জয়েন করেছেন, কিছুক্ষণের মধ্যে আপনারা একটু আপনাদের নাম আর আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এটা আমাদেরকে লিখে পাঠাবেন। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সাথে সেশনটা নেব, তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের আজকের যারা কলিগরা, মূল ক্লাস তো এখনো বাকি আছে, আজকের যারা কলিগরা তারাই দেখবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জয়েন করেছেন। সো এই অংশে যাওয়ার আগে লাস্ট আরেকবার আমি যারা যারা ফোনে জয়েন করেছেন তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এইটা আপনারা হচ্ছে সিলেক্ট করে ফেলুন। এখানে ওয়াইফাইটা সিলেক্ট করে ফেললে হবে। এটা মুখে বললে ওনাদের জন্য লাভ নেই, অনেকে দেখতে পাচ্ছেন মোটামুটি। এখন মনে হয় সবাই পাচ্ছেন, হ্যাঁ, বিশ্বজিৎ পেয়ে গেছেন। ঠিক আছে, এটা একটু ওনাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এবার আমরা আমাদের মূল অংশের দিকে চলে যাচ্ছি। আর একটা অংশ শুধু এবার আমাদের এখানে দুটো কোর্স অ্যাকচুয়ালি আছে। দুটো কোর্স আছে, কোর্স দুটোর একটা হচ্ছে আমাদের মূল ফুল আইএলটিএস কোর্স, এবং এই কোর্সটাতে আমরা হচ্ছে আপনাদেরকে ফুল আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেব বা ট্রেনিং দেব। বাট আমাদের যদি গ্রামারের দক্ষতাটা একেবারে দুর্বল হয়, তাহলে আমরা কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন নিতে গেলে অন্যদের থেকে পিছিয়ে পড়বো।
তো সেটার জন্য আমার একটা লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট আছে, যেখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে গ্রামাটিক্যাল নলেজের, যেটা পেলে আপনাদের উচিত হবে আইএলটিএস এর কোর্সটা শুরু করা। এবং কেউ যদি আপনারা ওই মিনিমাম রিকোয়ারমেন্টের চাইতে কম স্কোর করেন, তাহলে এটা আমার পক্ষ থেকে কোনো প্রেশার না, আপনারা নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্যই আপনারা আর মাত্র 1650 এই টাকা দিয়ে আরেকটা কোর্স এটার পাশাপাশি আপনারা নেবেন। এটা 1 মাসের একটা কোর্স, প্রি আইএলটিএস কোর্স। এটা 1 মাসের এই প্রি আইএলটিএস কোর্সটা আপনাদের আইএলটিএস এর জন্য যে গ্রামারের এরিয়াস গুলো লাগে বা যে যত্নগুলো স্কিল গুলো লাগে, সেগুলো নিয়ে আসলে কাজ করে আপনাদেরকে B1 লেভেল, এটাকে বলে A1 থেকে B1 লেভেল পর্যন্ত আপনাদেরকে ইমপ্রুভমেন্টটা করে দেওয়া যায়। এবং তারপরে আপনারা যখন আইএলটিএসটা করতে যাবেন, দেখবেন যে নিজের অনেক স্বচ্ছন্দে জিনিসটা করতে পারছেন এবং ভালো একটা স্কোর আসলে আপনারা করতে পারবেন। সো এই প্রি আইএলটিএস এর ব্যাপারে আরো ডিটেইল আমি আপনাদেরকে জানাবো, বাট আপনারা যখন কোর্সটাতে জয়েন করছেন তারপর পরে আপনারা একটা লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে নেবেন, যে আপনাদের নিজেদের লেভেলটা দেখার জন্য। আমি আপনাদের সাথে এই লেভেল অ্যাসেসমেন্ট টেস্টের ইনফরমেশন গুলো শেয়ার করব। আরেকটু ডিটেল আমরা কথা বলে নিই আমাদের কোর্সের ব্যাপারে। এটার ওরিয়েন্টেশন ক্লাসে কিছুটা আমরা আলোচনা করেছিলাম, পুরোপুরি আসলে আলোচনা করেছিলাম। এই জিনিসগুলো আমরা ওরিয়েন্টেশন ক্লাসের দিন আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে কোর্সের স্ট্রাকচার। তো চলুন আমরা একটু দেখি কোর্সের স্ট্রাকচারটা কেমন ভাবে আছে। আমাদের আইএলটিএস এর কোর্সটা যেটা আপনাদের জন্য আছে, সেটার বেসিক ক্লাস সংখ্যা হচ্ছে 30টা, যেখানে রিডিং এর 8টা, রাইটিং এর 8টা, লিসনিং এর 7টা এবং স্পিকিং 7টা লাইভ ক্লাস আপনাদের থাকবে। লাইভ ক্লাস আর ভিডিও ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে লাইভ ক্লাসে ইন্টারাকশন থাকে এবং এটা পুরোপুরি ফিজিক্যাল একটা ক্লাসে আপনারা যে এনভায়রনমেন্টটা পেতেন, যেভাবে টিচারের সাথে ইন্টারাক্ট করতে পারতেন, সেটার সাথে সিমিলার হবে। আর ক্লাস ডেজ গুলো হচ্ছে সপ্তাহে 3 দিন। আপনাদের ক্লাস ডে গুলো হচ্ছে স্যাটারডে, মানডে এবং ওয়েডনেসডে। টাইম আপনাদের জন্য হচ্ছে রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত। আপনাদের কোর্সটার ডিউরেশন হচ্ছে 2 মাস 1 সপ্তাহ, এটা এই মানে নাম্বার অফ ক্লাসেস। এরপরে আপনারা আরো 1 মাস আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বোনাস ট্রেনিং, এক্সট্রা ট্রেনিং। সেটা হচ্ছে আইএলটিএস এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য, এক্সাম প্রিপারেশন সেশন যেটাকে আমি বলি। তো এটা হচ্ছে কোর্সের ডিউরেশন, কিন্তু তারপরে আরো 1 মাস সময় আপনারা আমার তত্ত্বাবধানে এবং আমার আরো ইনস্ট্রাক্টরদের তত্ত্বাবধানে প্রিপারেশন নেবেন আপনারা ফাইনাল আইএলটিএস এক্সামিনেশনের জন্য। সেই সময় আপনারা জয়েন করবেন আরো এক্সামিনি যারা আছে অন্যান্য ব্যাচের তাদের সাথে, এবং সব এক্সামিনিরা একসাথে আপনারা একটা প্রিপারেশন নিতে পারবেন আপনাদের অভীষ্ট স্কোরটার জন্য। প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায় আপনাদের জন্য স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়। আর এর বাইরে এক্সট্রা আরো বেশ কিছু ক্লাস আছে, সেগুলো মূল ক্লাসের বাইরের অংশ। বাট এই যে স্পেশাল স্পিকিং ক্লাবটা, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, এবং এটার মেয়াদ হচ্ছে আপনাদের আজীবন। মানে অ্যাডমিশনের পর থেকে আপনারা যখন বিদেশে চলেও যাচ্ছেন, যখনই আপনাদের ইচ্ছা হবে আপনারা তখনই কিন্তু এই প্র্যাকটিস ক্লাবটাতে জয়েন করতে পারবেন। এটার কি আপনাদের জন্য ওপেন থাকবে সারা জীবন। ওকে, আরেকটু বলে নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটাতে চলে আসি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মূল কোর্সের ক্লাস হচ্ছে কটা, 30টা, রাইট? 30টা ক্লাস আমরা ডিজাইন করেছি আমি আপনাদের জন্য এভাবে, এবং এটার বিশেষ রিজন আছে কেন আমরা এই ক্লাসগুলো আগে দিচ্ছি, কেন এই ক্লাসগুলো তারপর, কেন শেষে রাইটিং রাখছি। এটার রিজনটা হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আসলে 2008 সাল থেকে আমি আইএলটিএস এর ক্লাস নিচ্ছি এবং 2017 সাল থেকে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। এর মাঝে আমি 2020 সালের পরে 21 এবং 22-এ টানা 2 বছর গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বাট নন প্রফিট বিভিন্ন এনজিওতে আমি অনলাইনে কিভাবে সেশনস বা মিটিং নিতে হয় সেটার উপর ট্রেনিংও দিয়েছি। সো আমার এই এক্সপিরিয়েন্স গুলোর উপর বেস করে আমি আসলে একটা প্যাটার্ন তৈরি করেছি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে প্যাটার্নে প্রতিটা ক্লাস আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড। প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত আসলে আমরা কানেক্টেড, এবং এটা একটা আরেকটা ক্লাসকে আসলে বেনিফিট করছে। তো এখানে বিভিন্ন ধরনের স্কিল নিয়ে কাজ করেছি, এবং এই স্কিলগুলো একটা আরেকটার সাথে আপনাদেরকে হেল্প করেছে। সো প্রায়োরিটি হচ্ছে সবগুলো ক্লাস আপনারা লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। বাট কোনো কারণে
আপনারা যদি ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারেন আপনাদেরকে এটার ভিডিও ক্লাস দেওয়া হবে। বাট আমি আগে থেকে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখছি, যেহেতু এটা লাইভ সেশন, হ্যাঁ, ভিডিও কোর্স না, তো দেখতে পাবেন আপনারা যে ভিডিও ক্লাসগুলো দিয়ে আপনারা কিন্তু লাইভ ক্লাসের মতো বেনিফিটেড হচ্ছেন না, কারণ লাইভ ক্লাসে অনেক ইন্টারাকশন ইন্টারপ্রিটেশন থাকে আসলে। এনিওয়ে, বাট তারপরেও এই ভিডিও থাকাটা এটা আমাদের জন্য একটা ফ্যাসিলিটি। কোনো কারণে যদি আপনাদের ক্লাস মিস হয়, আপনারা সেখানে অ্যাটেন্ড করতে, মানে সেটা কভার করে নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিডিং এর মোট ক্লাস হচ্ছে 8টি, এবং তারপর রিডিং এর একটা টেস্ট আমাদের থাকছে। এখানে আমরা রিডিং এর বিভিন্ন কোশ্চেন টাইপ এই মুহূর্তে, মানে 2020-এর পরে রিডিংটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে যাওয়া রিডিং এর যে কোশ্চেন টাইপস গুলো এবং যে স্কিল গুলো বর্তমানে টার্গেট করা হচ্ছে, এগুলোর উপর আমি আপনাদেরকে ট্রেনিং দেব। সো এবার আজকের সেশনে আমরা একটা লাইভ আসলে এক্সপিরিয়েন্স পাবো যে আমাদের অনলাইন ক্লাসগুলো কেমন ভাবে হবে। আপনারা অনেকে ফোনে জয়েন করেছেন এবং অনেকে ল্যাপটপে জয়েন করেছেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে জয়েন করেছেন কোনো সমস্যা নেই। যারা ল্যাপটপে জয়েন করেছেন তারা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি জানি। যারা ফোনে জয়েন করেছেন তাদের জন্য আমি একটা ছোট্ট সাজেশন দেব, যে আপনারা এই কাজটা করা যায় কিনা একটু দেখুন। আপনারা যদি ফোন এভাবে ধরে থাকেন তাহলে আপনারা আসলে ফোনটাকে ধরে আছেন, এটাকে বলে পোর্ট্রেট মোডে। আমি আপনাদেরকে সাজেস্ট করব পোর্ট্রেট মোডের বদলে এটাকে যদি আপনারা একটু ঘুরিয়ে ধরেন, অর্থাৎ আপনারা যদি এরকম ল্যান্ডস্কেপ মোডে ফোনটাকে ধরেন, তাহলে দেখবেন ফোনটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। এটা একটু সবাই ট্রাই করে দেখুন, ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। এরপর যে কোনো একটা অংশকে আপনারা ছবি যেভাবে জুম করেন আপনারা হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে, ওভাবে একটু জুম করার চেষ্টা করুন, দেখবেন জায়গাটা বড় হয়ে যাচ্ছে। এবং এই জন্য এটাকে কিন্তু বলে জুম অ্যাপ। হুম। তা আমি একটু সবার সাথে কথা বলে নিই যারা ফোনে জয়েন করেছেন, আপনারা কি ফুল স্ক্রিন করতে পেরেছেন কিনা? সবাই একটু ফোনে যারা জয়েন করেছেন আনমিউট করে বলুন তো আমাকে, ফুল স্ক্রিন করতে পেরেছেন? জি স্যার জি করতে ফুল পারছি, স্ক্রিন করা যাচ্ছে? ফুল স্ক্রিন আচ্ছা হয়েছে। ঠিক আছে। জুমও করা আমি যাচ্ছে, প্রথম দেখা থেকে যাচ্ছে? ফুল স্ক্রিন করে আছি। রাইট। আচ্ছা, জি স্যার, জুমও করা জুমও যাচ্ছে। করা যাবে। গ্রেট। এবার আপনারা একটা কাজ করুন, আপনারা সুন্দর করে জাস্ট ফোনটা জি এক স্যার জায়গায় করতে রাখুন। পারছি। হ্যাঁ, ফোনটা এক জায়গায় রেখে সামনে একটু সুন্দর করে রেখে কাগজ কলম বা পেন্সিল যদি হাতের কাছে থাকে একটু নিয়ে বসে পড়ুন, ক্লাস একটা ফিলিং এর মধ্যে চলে আসুক। ওকে, সো কাগজ কলম নিয়ে আমরা বসে পড়তে যাচ্ছি। এবার প্রথমে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে আইএলটিএস এক্সামিনেশনের বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন গুলো কি? বেসিক ইনফরমেশন গুলো একটু জেনে রাখা যায়, এটা ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করেছি, বাট তার মানে এই না যে আজকে আমরা আবার এটা নিয়ে কথা বলতে পারবো না। চলুন দেখা যাক কি আছে বেসিক ইনফরমেশন। আইএলটিএস এক্সামিনেশনে আপনি 60 মিনিট, মানে 1 ঘন্টায় একটা পরীক্ষা দেবেন। এই 60 মিনিটের ভেতরে আপনাকে 3টা বড় প্যাসেজ বা 4টা ছোট এবং একটা বড় প্যাসেজ আপনাকে সলভ করতে হবে। 3টা বড় প্যাসেজ যদি আপনারা একাডেমিক পরীক্ষা দেন, আর 5টা প্যাসেজ যদি আপনি জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন। কিন্তু যে কটা প্যাসেজই হোক না কেন, 60 মিনিটে আপনাকে আসলে 40টা প্রশ্নেরই জবাব বের করে আনতে হবে। বের করে এনে সেটাকে আপনি পেপার বেসড পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলে আপনি কাগজে কলমে ট্রান্সফার করবেন, আর যদি কম্পিউটার বেস হয় তাহলে ট্রান্সফারে কিছু নাই, আপনি জাস্ট ক্লিক করলে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে। একটু আপনাদের কাছে আরেকবার জিজ্ঞেস করে নিই, আপনারা কে কে একাডেমিক পরীক্ষা দিচ্ছেন আর কে কে জেনারেল ট্রেনিং পরীক্ষা দিচ্ছেন? এবার আপনারা আমাকে একটু জানানোর চেষ্টা করুন, দেখি আপনারা এটা আমাকে জানাতে পারছেন না কিনা। কোথায় জানাবেন জানেন? একটা অপশন দেখুন আছে চ্যাট, CHAT চ্যাট। ওখানে আপনারা আমাকে একটু লিখে জানান একটা জিনিস, একাডেমিক অর জেনারেল ট্রেনিং, এটাকে সংক্ষেপে বলে জিটি। ট্রেনিং। অথবা আপনারা কেউ এখনো ডিসিশনহীনতায় ভুগছেন কিনা, এটা তাহলে লিখবেন নট ডিসাইডেড। ওকে, সবাই একটু চ্যাট বক্সে দেখুন, আমি আপনাদেরকে একটা চ্যাট করেছি, চ্যাটের ইন অপশন দিয়েছি। এবার আপনাদের চ্যাট বক্সটা অন করে দিলাম আমি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের মধ্যে দেখুন তো আমাকে টাইপ করে আপনারা জানাতে পারছেন কিনা যে কে কোন ধরনের পরীক্ষা দেবেন। সবার আগে কাদির ভাই জানিয়েছেন যে তিনি নন ডিসাইডেড। আমরা টাইমারটাও দেখতে থাকি, 30 সেকেন্ড থাকে, নট ডিসাইডেড। আচ্ছা, কেউ যদি না জানা থাকে এটার বিষয়ে সেটাও আমাকে একটু জানান, হ্যাঁ, যে স্যার জানি না, এটা লিখলেও চলবে। দেখি,
সবাই একটু আমাকে জানান চ্যাট বক্সে, দেখুন তো সবাই চ্যাট বক্সটা ইউজ করতে পারছেন কিনা। আচ্ছা, সাইফুল ভাই হচ্ছে জানেন না। আচ্ছা, আরেকজন হচ্ছে গ্যালাক্সি, আপনি নামটা চেঞ্জ করতে পারছেন কিনা একটু দেখি। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে কিভাবে নাম চেঞ্জ করতে হবে। যারা এই ব্যাপারটা জানেন না তারা আমাকে একটু জানান। ওকে, এবং আমাদের টাইম শেষ হয়েছে, আমাদের ক্লাস শুরু হবে 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। শিডিউলটা হচ্ছে এই যে একটু আগে আমি মাত্র শিডিউলটা যেটা বললাম আর কি। আমাদের শনি সোম বুধ রাত 8টার সময় ক্লাস হবে। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং সম্পর্কে জানেন, লাস্ট আমার ওরিয়েন্টেশন ক্লাস করেছেন এরকম কেউ আছেন কিনা একটু তাহলে বলার চেষ্টা করুন তো। যারা যারা জানেন না তাদের জন্য কেউ আনমিউট করে কি বলবেন যে একাডেমিক জিনিসটা কি আর জেনারেল ট্রেনিং জিনিসটা কি আপনাদের মনে আছে? আমার ক্লাস করেছেন এরকম কেউ? হেলেনা, মনে আছে? জি মনে আছে। বলুন বলুন ম্যাম। একাডেমিক যারা পড়াশোনার জন্য বাইরে এক যায়, মিনিট, হেলেনা হেলেনা একটু বলে নেক, তারপর সুলাইমান আহ, স্যার আপনি বলবেন। হেলেনা বলে নেক, তারপর বলুন। হেলেনা বলুন। একাডেমিক হচ্ছে স্টাডি পারপাস আর জেনারেল হচ্ছে জব পারপাস। ওকে, সুলাইমান স্যার আপনি কি একমত হেলেনা ম্যামের সাথে? কোথায়? মনে হয় সবাই একমত, রাইট? সবাই কি একমত ওনার সাথে? কথা ঠিক আছে? জি কথা স্যার ঠিক আছে। ঠিক আছে। স্যার আচ্ছা, স্যার আমি একটু কথা জানতে চাচ্ছিলাম ওই হেলেনা ম্যাডামের কাছ থেকে, কি জানতে চাচ্ছিলেন? শুনতে পাইনি, আরেকবার বলুন। যে হচ্ছে আমি যদি একাডেমিক প্লাস জেনারেল, কারণ আমি হচ্ছে যদি স্টুডেন্ট ভিসায় যাই, ওখানে যাওয়ার পরে আমি তো চাইবো যে একটা জব করি, সেই ক্ষেত্রে আমার কোনটা নেওয়া উচিত ট্রেনিং? আচ্ছা, এটার জবাবটা কারো কি মনে আছে? ওই দিন আমি বলেছিলাম যে উনি এই মুহূর্তে যাবেন একাডেমিক পারপাসে, কিন্তু পরে জব করবেন। এখন ওনার কোনটা দেওয়া উচিত? সবাই আনমিউট করে বলুন তো। একাডেমিক দিয়ে এখন ওনার একাডেমিক দেওয়া উচিত। হ্যাঁ, এখন আপনাকে মূল আইডিয়াটা হচ্ছে আপনি দেশের বাউন্ডারি পার হবেন কি দিয়ে, কোন ভিসাতে? স্টুডেন্ট ভিসা যদি হয় আপনার একাডেমিক লাগবে, শেষ আলাপ। স্যার আর আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, নিপা বলুন। মানে স্যার আমার ফ্রেন্ড একজন ওয়ার্ক পারমিটে গেছেন, উনি একাডেমিক দিছেন স্যার। এখন আমিও স্যার আমি একাডেমিক দিয়ে ওয়ার্ক পারমিটে যাওয়ার লাগি, বাট একাডেমিক দিয়ে ওয়ার্ক পারমিটে কোন দেশে? ইউকে তে। ইউকে তে একাডেমিক দিয়ে ওয়ার্ক পারমিটে যাওয়া যায় কিনা আমি মানে জানি না, মানে যাওয়া যাওয়ার কথা না। ওয়ার্ক পারমিট না, তাহলে এটা হয়তো আরেকটাও যে কেয়ার ভিসার যেটা আছে না। হ্যাঁ, জি কেয়ার ভিসা। কেয়ার ভিসা একটু ডিফারেন্ট আর কি। এটার জন্য ওই যে কনসালটেন্সিদের সাথে একটু কথা বলে নিতে হবে, এখানে ছোট্ট কিছু আরো কিছু কাজ করতে হয় আর কি। ওরা ঠিক একাডেমিক না, ইউকে ভিআই বোধহয় দিতে হয় আর কি, একটু একটু আপনাদের একাডেমিক কনসালটেন্সি। দিয়েই স্যার ওটা। হ্যাঁ, ওটা একটু আপনাদের কনসালটেন্সির সাথে ক্লিয়ার হয়ে নিতে হবে। বাট সোজা আলাপ হচ্ছে, যদি আপনি পড়াশোনার জন্য বিদেশে যেতে চান আপনাকে একাডেমিক আইএলটিএসটাই দিতে হবে। পড়াশোনার বাইরে অন্য কোনো পারপাসে যদি আপনি যান, আপনাকে 99 ভাগ ক্ষেত্রেই হচ্ছে জেনারেল ট্রেনিং দিতে হবে। কিছু ক্ষেত্রে এই যে নিপা ম্যামের মতো ক্ষেত্রে আর কি, হয়তো কনসালটেন্সির সাথে আপনাদের কথা বলে শিওর হতে হবে আর কি। ওকে, সো যদি আপনারা একাডেমিক দেন তাহলে আপনাদের ফাইনাল এক্সামে 3টা বড় প্যাসেজ সলভ করতে হবে। আর জেনারেল ট্রেনিং দিলে আপনাদেরকে 5টা প্যাসেজ আসলে সলভ করতে হবে। ঠিক আছে? তো আমরা একটু পরে আবার প্রশ্ন নিব, এবার আমরা বাকি অংশের দিকে চলুন একটু আলোচনা করি। নাও, আমাদের কোর্সের টার্গেটটা কি? আসলে কোর্সের একটা টার্গেট স্কোর আছে, সেটা হচ্ছে আপনাদেরকে ট্রেনিং দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে 7 লেভেলে অ্যাটলিস্ট নিয়ে আসা। আপনাদের মধ্যে থেকে যারা 7-এর উপরে পাবেন তাদেরকে এই সময় আমি ফার্দার কিভাবে আপনারা স্কোর বাড়বেন সেটার জন্য ইনস্ট্রাকশন দেব। যারা 7 পর্যন্ত পাবেন না, অ্যাকচুয়ালি 7 পর্যন্ত কেন পাবেন না, আম, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 7 পর্যন্ত পাওয়ার জন্য কোনো আলাদা আপনাদের ট্যালেন্ট লাগে না। যদি আপনি এটা পরিশ্রম করেন, যে কেউ যদি আসলে পরিশ্রম করে 7 পর্যন্ত আসলে যে কেউ পেতে পারে। সেজন্য আমি আসলে সবাইকেই এনকারেজ করব 7-এর জন্যই একটা ট্রাই করার জন্য। বাট একটু যদি আপনার কিছু কমও আসে তারপরেও সমস্যা নেই, যেন 6.5 আপনাদের মিনিমাম একটা স্কোর থাকে। হুম, একাডেমিক বা জেনারেল ট্রেনিং যেটাই বলুন, 6.5 যেন আপনাদের মিনিমাম একটা স্কোর থাকে, এবং আপনারা যেন ট্রাইটা করেন আসলে 7-এর জন্য। এটা আমি আপনাদের কাছে চাচ্ছি। এবং এবং আরো একবার আমি জোর দিয়ে বলছি, 7 পর্যন্ত পাওয়ার জন্য আলাদা করে কোনো ট্যালেন্টেরও প্রয়োজন নেই, এবং আপনাদেরকে এক্সট্রা অর্ডিনারি কিছু যে এফোর্ট দিতে হবে তাও না, কিন্তু আপনাদেরকে ঠান্ডা মাথায় আমার ইনস্ট্রাকশন গুলোকে ঠিকঠাক মতো ফলো করতে হবে, এবং রেগুলার প্র্যাকটিস করার একটা ইন্টেনশন, চেষ্টা বা ইচ্ছা, নিয়ত আপনাদের থাকতে হবে।
জেনারেল ট্রেনিংদের জন্য 34 পেলে আপনারা 7 পাবেন, আর একাডেমিকরা 30 পেলে আপনারা হচ্ছেন 7 পাবেন। তো আমরা এটার জন্যই হচ্ছে ট্রাই করবো, কোনো মাইনাস মার্কিং নাই, দেয়ার ইজ নো মাইনাস মার্কিং, যে আপনার কোনো একটা ভুল হয়েছে সেজন্য স্কোর কাটা গেল না, আপনি যে স্কোর পাবেন না, এই যা। এবার আমরা দেখি টাইম অ্যালোকেশন প্রতিটা প্যাসেজের জন্য। একাডেমিক যেই প্যাসেজগুলো আপনারা সলভ করবেন সেগুলোর জন্য 20 মিনিট সময় পাবেন। জেনারেল ট্রেনিংদের ছোট ছোট যে 4টা প্যাসেজ থাকবে সেগুলো সলভ করার জন্য সময় পাবো 10 মিনিট করে। তাহলে 4টা প্যাসেজ শেষ হবে হচ্ছে আমাদের 40 মিনিটে, আর লাস্ট একটা বড় প্যাসেজ থাকবে সেটা হচ্ছে আমরা 20 মিনিটে সলভ করব। আমি আপনাদেরকে প্যাসেজ দেখাবো কেমন প্যাসেজ আমরা আসলে 20 মিনিটে সলভ করতে যাচ্ছি। তো চলুন আমরা একটু প্যাসেজ দেখেই ফেলে আগে। স্ক্রিনে এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কেমব্রিজ 17। কেমব্রিজ 17 আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কেমব্রিজ 17 বইটা। কেমব্রিজ 17 হচ্ছে কেমব্রিজ আইএলটিএস এর যেই অথরিটি সেটা হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। তাদের বিভিন্ন পরীক্ষা আছে, যার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে A2 to B2 লেভেল এক্সামিনেশন, যেটা আমি নিজেও এক্সামিনার। যে আমি যে আপনাদেরকে প্রথমে হয়তো দেখেছিলাম যে A2 to B2 লেভেলের যে এক্সামিনেশনটা, এটাও কিন্তু কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের, এবং আইএলটিএসটাও কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের, কিন্তু এটা আলাদা একটা টেস্ট। তো আমি যেটার এক্সামিনার সেটা আসলে আইএলটিএস না, সেটা হচ্ছে ডিফারেন্ট একটা টেস্ট হচ্ছে আইএলটিএস। সো এই কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, তারা যারা অথরিটি আসলে এই প্রশ্নগুলোর, তারা প্রতি বছর একটা করে বই বের করে, অনেকটা টেস্ট পেপারের মতো। তো ওই টেস্ট পেপার গুলোকে প্রতি বছর আসে, এবং এখন পর্যন্ত 18 পর্যন্ত এসেছে, কেমব্রিজ 18। তো আমরা প্র্যাকটিস করব এই বইগুলো থেকে, কারণ এগুলো অথেন্টিক। এই যে যেটা নিচে ধরুন লেখা আছে অথেন্টিক প্র্যাকটিস পেপার। সো এই অথেন্টিক প্র্যাকটিস পেপার থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা সবচেয়ে ভালো আসলে একটা এক্সপিরিয়েন্স পাবো। আজ আমরা হচ্ছে এরকম একটা বই থেকে প্র্যাকটিস করব, সেটা আইএলটিএস একাডেমিক 17। তো 17 এর কোন একটা প্যাসেজ যদি আমরা একটু দেখি, দেখুন এখানে 4টা টেস্ট আছে, রাইট? 4টা টেস্ট আছে। 4টা টেস্টের মধ্যে আমরা একটা প্যাসেজে যাই। লেটস সি, ধরুন যে কোনো একটা প্যাসেজে আমরা গেলাম। প্রথমটা একটু দেখে আসি, এটা লিসনিং। এই তো প্রথম প্যাসেজ হচ্ছে এটা। এটা একাডেমিকদের একটা প্যাসেজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জেনারেল ট্রেনিংদের এই ধরনের আসবে একটা প্যাসেজ, আর এর চাইতে ছোট 1 পৃষ্ঠার প্যাসেজ আসবে হচ্ছে 4টা। আর একাডেমিকদের এখন যে প্যাসেজটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্যাসেজ আসবে 3টা। সো আমার সাথে সাথে সবাই একটু দেখুন যে এই প্যাসেজটা কিরকম, মানে এটার বহর কেমন। এটা হচ্ছে প্রথম পেজ, 1 পেজ, দ্বিতীয় পেজ, 2 পেজের 2 পৃষ্ঠার হচ্ছে প্যাসেজটা। এবং থার্ড পেজ থেকে হচ্ছে প্রশ্ন, 2 পেজ প্যাসেজ, 2 পেজ হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, 2 পেজ প্যাসেজ, 2 পেজ প্রশ্ন। তো এরকমই হয় আসলে, মানে একটা প্যাসেজ আর তার সাথে 13টা বা 14টা প্রশ্ন থাকবে। এরকম 3টা প্যাসেজ আমাদেরকে সলভ করতে হবে 1 ঘন্টার ভিতরে। তাহলে প্রতিটা প্যাসেজ সলভ করার জন্য আমরা সময় পাচ্ছি হচ্ছে আসলে 20 মিনিট করে। এখন কি কাজ করতে হবে দেখেন, এই 20 মিনিটের ভিতরে এই প্যাসেজটা আপনাদের পড়তে হবে, এবং পড়ার পরে এই প্রশ্নগুলোকে সবগুলোর অ্যান্সার বের করতে হবে। আর যদি কম্পিউটার বেজে পরীক্ষা দেন তাহলে বের করার পরে সেগুলোকে আবার অ্যান্সার পেপারে ট্রান্সফারও করতে হবে। পড়তে হবে, অ্যান্সার বের করতে হবে, এবং অ্যান্সারগুলোকে অ্যান্সার পেপারে ট্রান্সফার করতে হবে। সোজা লাগছে না কঠিন লাগতেছে? একটু বোধহয় আমাদের জন্য টাইম মেনটেন করাটা বোধহয় একটা চ্যালেঞ্জের বিষয় হবে। তো সেজন্যই আমি আপনাদেরকে আজকে শুরুতে আমি আপনাদের বলেছিলাম না যে আজকে আমরা কিছু কিছু জিনিস কিন্তু শিখবো। আজকে আমরা শুরুতেই যেটা শিখবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে 20 মিনিট আমরা সময় পাচ্ছি, সেই সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাবো। ওকে, সো এইটা এখন আমরা একটু সবাই দেখতে পাবো যে আমরা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কিছু সাজেশন পাচ্ছি কিনা। আমি আশা করছি আপনারা এখন পর্যন্ত সবাই দেখতে পাচ্ছেন, রাইট? যারা ফোনে আছেন তারা আমাকে আরেকবার একটু কনফার্ম করুন তো স্ক্রিনে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমি একটা জায়গাকে মার্ক করি, দেখেন তো এখানে কি লেখা আছে, পড়া যাচ্ছে ফোন থেকে? কি লেখা আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কনফার্ম হলাম। মুন্নার কি প্রশ্ন আছে ভাইয়া? কামরুল হাসান মুন্না?
মুনা হাত তুলে রেখে চলে গেছে কোথায়? আচ্ছা ঠিক আছে, স্যার ওকে। হ্যাঁ, আপনি বললেন যে যদি কম্পিউটার সাইফুল। বেস পরীক্ষা হুম, দিই, আসলে হ্যাঁ। আমি মূল পরীক্ষাটাকে অনলাইনে দিতে পারবো কিনা? না না না, অনলাইনে না, কম্পিউটার মানে হচ্ছে আপনাকে ওই সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। মানে আপনাকে সেন্টারে যেতেই হবে। সেন্টারে যাওয়ার পর আপনার কাছে দুইটা পথ, এক আপনি গিয়ে কাগজে কলমে পরীক্ষা দিতে পারেন, আর একটা হচ্ছে কম্পিউটারে পরীক্ষা দিতে পারেন। বাট আপনাকে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে ওই অনুযায়ী। আপনি যদি কম্পিউটারে রেজিস্ট্রেশন করেন তাহলে সেন্টারে গিয়ে আপনি কম্পিউটারে বসে পরীক্ষা দেবেন। আর আপনি যদি পেপার বেজে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে পেপার বেজে গিয়ে আপনি পরীক্ষা দেবেন। এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে দুটোর উপরই ট্রেনিং দেবো, দুটোর উপরে আমি আপনাদেরকে মক টেস্ট দেওয়াবো পরীক্ষার আগে, যেন ভাই আপনারা ডিসিশন নিতে পারেন। ভাইয়া, উজ্জ্বল। মানে ইংলিশ গ্রামার কোনগুলা কোনগুলা বেশি প্রয়োজন, মানে যেগুলা আমরা শিখছিলাম যে মানে বাই এডমিশনের সময় যেগুলো শেখানো হয় হ্যাঁ, যেসব ওগুলোর গ্রামার, মধ্যে ওইগুলো থেকে কি? ছোটবেলার গ্রামার গুলোই আসলে লাগবে, পার্টস অফ স্পিচ, টেন্স, এই জিনিসগুলো আজকে আপনারা দেখবেন কোন কোন জিনিসগুলো লাগছে। তাহলে আমাকে ও- স্পিকিং স্পিকিং এর জন্য কোনটা প্রয়োজন, স্পিকিং এর জন্য? এখন এত টেনশন করার দরকার নেই, আজকে অত টেনশন করার দরকার নেই। আজকে আমরা শুধু রিডিংটার দিকে একটু খেয়াল করি, জাস্ট রিল্যাক্স আচ্ছা থাকুন, আজকে এনজয় করুন। দেখুন আপনার রিডিংটার ক্লাসটা যদি হয় সেটা বুঝতে পারছেন কিনা এইটুকু দেখুন। ওই আচ্ছা বিষয়ে আমি আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে আবার ভাইয়া। পরে বলবো, না হয় ঠিক আছে? ওই লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, রানা চৈতির প্রশ্ন আছে বোধহয়, রানা বা চৈতি একটু আনমিউট করুন। রানা স্যার রয়েছেন, আসসালামু রানা। আলাইকুম। হ্যাঁ, রানা বলুন। স্যার আমি যতক্ষণ এই ক্লাসটা দেখতেছি এখন বললাম যে এটা একটু মানে প্রো লেভেলের, বাট আমার লেভেলটা আরেকটু নিচে ডাউনে, তো সেক্ষেত্রে আমার কি করা? আপনার ওই যে প্রথমে বললাম রানা, আমাদেরকে ওই একটা লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে টেস্টটা দিব। লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা দিলে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে আপনার লেভেলটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কোন পয়েন্টের জায়গায় আছে, এবং তারপর সেই অনুযায়ী আপনি প্রি আইএলটিএস কোর্সটা করে নেবেন। আপনার হয়তো আরেকটা ইনভেস্ট করতে হবে 1650 টাকার, বাট এই কোর্সটার রিভিউ খুবই ভালো, এবং এটা দিয়ে স্টুডেন্টরা শুধু যে আইএলটিএস এর জন্য তারা উপকৃত হচ্ছে তা কিন্তু নয়, আপনার কিন্তু ছোটখাটো কিছু গ্রামারের বিষয় সারা জীবনই লাগে। এবং এটার বিষয়ে আমাদের আইডিয়াটা আনক্লিয়ার থাকার কারণে আমরা পদে পদে দেখা যায় হচ্ছে স্ট্রাগল করি। তো ওই স্ট্রাগল গুলো আপনাদের একদম চলে যাবে। তো আমি আপনাদের একটা লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট নিব, একদমই টেনশন করেন না। লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কার কার আসলে ওই প্রি আইএলটিএস কোর্সটা লাগবে আর কার কার লাগবে না। যাদের যাদের লাগবে তারা একটু জাস্ট 1650 টাকা, এটা তেমন কিছু না। তাহলে সব মিলে আপনারা ওই যে 3.5 থেকে 4-এর মধ্যে একটা প্ল্যান করবেন। আমি ইনফেক্ট এনকারেজ করবো সবাইকে আর কি, যারা যারা এই ভালো স্কোর করতে চাচ্ছেন, প্রি আইএলটিএস কোর্সের ক্লাসগুলোতে গ্রামারের ছোটখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা, হয়তো ওগুলো ঠিকঠাক হয়ে গেলে পুরো মানে আইএলটিএস এর জার্নিটা খুব স্মুথ ভাবে হয়। হুম, আমরা ওটার ব্যাপারে আরো আলোচনা করবো, আমি আপনাদের ওরিয়েন্টেশন একটা নিয়ে দেবো। আজকে আপাতত আমরা সবাই একটু সিট ব্যাক এন্ড রিল্যাক্স করে আমরা দেখি রিডিং এর এই অংশটুকু বুঝতে পারছি কিনা। সো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, 20 মিনিটের ভেতরে আমাদেরকে কিন্তু প্যাসেজটা সলভ করতে হবে। তাহলে এটার স্ট্র্যাটেজিটা কি, আসুন আমি আপনাদেরকে এবার ওইটার স্ট্র্যাটেজিটাই দেখানোর চেষ্টা করি। লেটস হ্যাভ আ লুক। স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা প্ল্যান, যে প্ল্যানে আমরা হচ্ছে রিডিংটাকে, আইএলটিএস এর রিডিংটাকে টাইমলি সলভ করব। প্ল্যানটা হচ্ছে 5 স্টেপ টু কমপ্লিট আ প্যাসেজ উইদিন টাইম। প্রথমে সবসময় আপনারা প্যাসেজের কোনো হেডলাইন যদি থাকে, এবং হেডলাইন থাকবে, হেডলাইনটা পড়ে ফেলবেন। হেডলাইন পড়লে আপনি প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া পাবেন যে প্যাসেজটা কি নিয়ে বলছে। দেন আপনি পড়বেন হচ্ছে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন, তারপর আপনি পড়বেন কোয়েশ্চেনকে, তারপর প্যাসেজ, তারপর অ্যান্সার পেপারে আপনি অ্যান্সারটাকে ট্রান্সফার করবেন। কেন, আমি এটা ব্যাখ্যা করছি, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, আপনার এই জিনিসটা মনে রাখতে পারছেন কিনা একটু দেখুন। তাহলে স্টেপগুলো কি আরেকবার একটু দেখুন সবাই। প্রথমে হেডলাইন, রাইট? ফার্স্ট অফ অল হেডলাইন, প্যাসেজ যখন 20 মিনিটে সলভ করতে যাচ্ছি, সবাই মনে থাকবে কিনা আপনাদের, যখন আমরা প্যাসেজকে 20 মিনিটে সলভ করতে যাচ্ছি, আমাদের প্রথম স্টেপ হচ্ছে প্যাসেজের হেডলাইন পড়া, তারপর পুরো প্যাসেজ বাদ দিয়ে কোশ্চেনের ইনস্ট্রাকশন, তারপর কোশ্চেন, তারপর প্যাসেজ পড়া, এবং সবশেষে অ্যান্সার পেপারে অ্যান্সারটা ট্রান্সফার করা। নাও স্ক্রিনে এটা আমি আপনাদেরকে আর 5 সেকেন্ড দেখাতে যাচ্ছি, তারপর স্ক্রিন থেকে এটা চলে যাবে। আমি আপনাদেরকে তখন জিজ্ঞেস করব, দেখা যাবে কে কে আপনারা বলতে পারছেন 5টা স্টেপ কি আসলে। টাইম শেষ, দেখি তো কে কে বলতে পারছেন আপনারা। আমি হ্যাঁ শেয়ার স্ক্রিনে রাখি। ওকে, এবার
কে কে বলতে পারবেন স্টেপস গুলো কি? আমি আপনাদেরকে আনমিউটের অপশনটা দিয়ে দিচ্ছি, বলেন আনমিউট করে বলুন তো প্রথম স্টেপ কি? জি আমি পারবো স্যার। প্রথম হচ্ছে কি হেডলাইন, প্রথমে হেডলাইন হেডলাইন, পড়া, তারপর তারপর সেকেন্ড স্টেপ কোশ্চেন ইনস্ট্রাকশন, কোশ্চেন ইনস্ট্রাকশন, কোয়েশ্চেন ইনস্ট্রাকশন, তিন তারপর নম্বর কোশ্চেন, কোয়েশ্চেন কোশ্চেন, পড়া, 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর তারপর প্যাসেজ পড়া, প্যাসেজ পড়া, 5 নম্বর অ্যান্সার। অ্যান্সার পেপারে অ্যান্সার অ্যান্সার পেপারে উঠানো। অ্যান্সারটাকে ট্রান্সফার করা। এই হুম। তো আপনাদের তার মানে প্রমাণ হয়ে গেল আপনাদের কিন্তু মনোযোগ আছে ক্লাসের দিকে, ভেরি গুড। তো এবার আমরা একটু ব্যাখ্যায় যাই যে কেন আমরা এই কাজগুলো করব, আসলে কেন আমরা প্রথমে হেডলাইন পড়ছি। স্ক্রিনে আপনারা আশা করি আবার সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা হেডলাইনটা পড়বো, তার কারণ তাহলে আমরা একটা প্যাসেজ সম্পর্কে আইডিয়া পেয়ে যাব যে প্যাসেজটা কি রিলেটেড। যেমন একটু আগে আমরা যে প্যাসেজটা দেখলাম, আমরা যদি প্রথমেই পড়ে ফেলি যেটার হেডলাইনটা, তাহলে আমরা বুঝতে পারবো এটার যে হেডলাইনটা আছে সেটা কি বলতে চাচ্ছে। এই প্যাসেজটার হেডলাইন বলছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, ওকে। লন্ডন এরিয়াটার নাম, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে মানে হচ্ছে মাটির নিচ দিয়ে রেল। প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্ট কথাটার দুইটা মিনিং আছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন মানে তৈরি করা, আর আরেকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট মানে উন্নত করা। আপনাদের কার কি মনে হয় কোনটা আসলে বোঝাচ্ছে? আবারও আনমিউট করে বলুন তো, ডেভেলপমেন্ট মানে এখানে কি বোঝাচ্ছে? উন্নতি করা। ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে আসলে ইমপ্রুভমেন্টই বোঝাচ্ছে, সাবাস। এবং এটা আপনারা কিভাবে বুঝতে পারলেন? এটা আপনারা বুঝতে পারলেন আসলে পুরো অংশটা পড়ার কারণে আপনাদের কাছে একটা ফিলিং আসছে যে না এটা তৈরি না, এটা হয়তো ইমপ্রুভমেন্টকে ওরা বোঝাচ্ছে। তো আমরা প্যাসেজ পড়ে আর একটু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা আসলে কি বোঝাচ্ছে। এটাকে বলে কনস্ট্রাক্ট মানে কনটেক্সট ওয়াইজ মিনিং বুঝতে পারা। ইংরেজি শব্দগুলোর বিভিন্ন ধরনের মিনিং আছে, এবং এই মিনিং গুলো আসলে সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হয়। আপনি আগে থেকেই অনুমান করে রাখতে পারবেন না যে, বা একটা শুধু বাক্য দেখে আপনি সবসময় অনুমান করতে পারবেন না যে এই শব্দটার মিনিং আসলে কোনটা ইউজ হচ্ছে। সো আমরা একটু পরে যখন প্যাসেজটার বাকি অংশ পড়বো তখন আমি আপনাদের কাছে আবার ব্যাক করব এবং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব যে আচ্ছা আপনারা তো পড়লেন, এখন আপনাদের কি মনে হয় এখানে কনস্ট্রাকশন বোঝাচ্ছে নাকি ইমপ্রুভমেন্ট বোঝাচ্ছিল? ওকে, সো এটাকে বলে কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, আমরা হেডলাইনটা আগে পড়বো। হেডলাইন পড়ার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়বো। কোশ্চেনের ইনস্ট্রাকশন যদি আমরা পড়ি তাহলে আমরা প্যাসেজের মানে কোশ্চেনটা টাইপ সম্পর্কে একটা আইডিয়া পাবো, এবং তখন আমরা যেমন ধরুন আমরা বুঝতে পারবো যে কোশ্চেনটা এটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন কিনা, এটা ট্রু ফলস নট গিভেন টাইপের কিনা, লিস্ট অফ হেডিংস কিনা, বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো বর্তমানে আসে। আমি আপনাদেরকে দুটো নিউজ দেই, ওকে। নিউজ দুটোকে মনে রাখার চেষ্টা করুন, একটা হচ্ছে গুড নিউজ, একটা ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে যে আগের তুলনায়, আগে মানে হচ্ছে 2020-এর আগের তুলনায় 2020-এর পর থেকে কোশ্চেন টাইপস গুলো কমে এসেছে। কোশ্চেন টাইপের ভেরিয়েশন মানে আগে প্রায় 10-12 ধরনের প্রশ্ন আসতো, এখন মাত্র 5 থেকে 6 ধরনের প্রশ্নই ঘুরে ফিরে আসে। তাহলে ধরনটা কমে গেছে, এটা একটা ভালো জিনিস, তাই না? যে আমাদের কাছে কিন্তু খুব বেশি পেঁচানোর কিছু নাই। ব্যাড নিউজটা হচ্ছে আগে আপনি হয়তো এক সেন্টেন্স থেকে বা এক সেন্টেন্সের আংশিক অংশ পড়ে বা কোনো একটা অংশের পুরো মিনিং ভালো মতো না বুঝে অ্যান্সারকে বিভিন্ন শর্টকাট টেকনিকে দিয়ে দিতে পারতেন, যেটার নিয়মগুলো এখনো ইউটিউবে মানে নানান জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি নিজেও এগুলো অনেক কিছু অনেক ধরনের টেকনিক পড়িয়েছি। এখন ওই টেকনিক গুলোর 99% কাজে লাগে না। 2020-এর পর থেকে টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, এবং এখন আসলে নতুন পদ্ধতিতে এবং একটু ইমপ্রুভ এবং ডিফারেন্ট পদ্ধতিতে এগুলোকে সলভ করার ট্রাই করতে হয়। সো আমি আপনাদেরকে আরো একবার বলবো, যখন আপনারা এই কোর্সটা শুরু করতে যাচ্ছেন আমার সাথে, আমি আপনাদেরকে এমন কোনো স্ট্র্যাটেজি দেব না যেটার আমি রেফারেন্স দেখাতে পারবো না, বা আমি এমন কোনো স্ট্র্যাটেজি দেখাতে পারবো দেব না যেটা আপনারা আমি যেটাতে সলভ করে দিলাম এর বাইরে আরো রিসেন্ট টাইমের প্যাসেজ গুলো কেমব্রিজ থেকে আছে সেগুলোর সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম কোনো টেকনিকে আমি আপনাদের দেব না। কিন্তু আমার অনুরোধ আপনাদের প্রতি একটাই জিনিসই থাকবে, সেটা হচ্ছে আম, ইউটিউব ফেসবুক দেখা কমায় ফেলতে হবে। কারণ এই হাজার হাজার ভুল স্ট্র্যাটেজি, ভুল তথ্য, মিথ শুনে আপনাদের যদি মাথা ভারী হয়ে থাকে, তার ভেতর দিয়ে আমার যে কারেক্ট ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু ঢুকতে চাইবে না। হুম। তো
ওই যে বলে না যে তাহাদের অন্তর মোহর মেরে দেওয়া হয়েছে, আর কোনো কথাই তাদের ঢোকে না, এরকম কিন্তু আমাদের ক্ষেত্রে করলে চলবে না। এনিওয়ে 2 নম্বর ইনস্ট্রাকশনটা আমরা দেখলাম, তাহলে আমরা বুঝতে পারছি কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়লে আমরা বুঝতে পারবো এটা কি টাইপের প্রশ্ন। দেন তারপরে আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করবো, এটা ব্যাপারে আমি একটু পরে আসতেছি। দেন আমরা চলে যাব কোশ্চেনের দিকে। যখন আমরা কোশ্চেনটা মানে ইনস্ট্রাকশন পড়ার পরে আমরা কোশ্চেনটা পড়বো। যখন আমরা কোশ্চেন পড়ছি তখন আমরা কোশ্চেনের দুটো অংশের দিকে খেয়াল করব, যে কোশ্চেনটায় কোনো ল্যান্ডমার্ক আছে কিনা এবং কোশ্চেনটায় কোনো ডিরেকশন দেওয়া আছে কিনা। এবার আবার সবাই একটু মনোযোগ দেন, কারণ আমি আবার আপনাদেরকে এটার কিন্তু একটা টেস্ট নিব। ল্যান্ডমার্ক জিনিসটা কি এবং ডিরেকশন জিনিসটা কি? ল্যান্ডমার্ক মানে হচ্ছে প্রশ্নে থাকা কোনো প্রপার নাউন, ডেট বা ইয়ার, অর্থাৎ এমন শব্দ যাদের সিনোনিম হয় না। প্রপার নাউনের কোনো সিনোনিম হয় না, ডেট বা ইয়ারের সাধারণত সিনোনিম হয় না। এই শব্দগুলো আমাদেরকে হেল্প করবে এই প্রশ্নটার অ্যান্সার প্যাসেজের কোন জায়গায় আছে সেটা বের করতে। এটাকেই বলা হচ্ছে ল্যান্ডমার্ক। আর দ্বিতীয়ত হচ্ছে ডিরেকশন। প্রশ্নে অনেক সময় সরাসরি উল্লেখ করা থাকবে যে অ্যান্সারগুলো কোন প্যারাগ্রাফ বা সেকশনে আছে, এটাকে বলে ডিরেকশন। সরাসরি বলে দেবে এই কোশ্চেনের অ্যান্সারটা আছে প্যারাগ্রাফ এ তে, যাও খুঁজে বের করো, এটাকে বলে ডিরেকশন। মনে থাকবে, খুবই জরুরি দুটো তথ্য কিন্তু। প্রশ্ন পড়ব কি করার জন্য? ল্যান্ডমার্ক বা ডিরেকশন আছে কিনা সেটা দেখার জন্য। ল্যান্ডমার্ক কি, ডিরেকশন কি? 5 সেকেন্ড সবাই একটু পড়ে নেওয়ার চেষ্টা করুন, তারপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কে কে বলতে পারছেন। ওকে ওকে, ল্যান্ডমার্ক জিনিসটা কি? আনমিউট করে বলুন তো দেখি, ল্যান্ডমার্ক জিনিসটা কি? কে বলতে পারবে? ল্যান্ডমার্ক হচ্ছে ল্যান্ডমার্ক প্রপার নাউন, যেগুলো কোনো সিনোনিম নাই। প্রশ্নে তারপর থাকা হচ্ছে ডেট, প্রপার নাউন, তারপর ডেট বা ইয়ার, ইয়ার যাদের এদেরকে সিনোনিম হয় যাদের না। কোনো Right. সিনোনিম হয় না, synonym। সমর্থক শব্দ হয় না। এদের সুবিধাটা কি? এরা আমাদের কি সুবিধা দিবে প্রশ্নে থাকা এই শব্দগুলো? এক্স্যাক্টলি প্রশ্নের প্যাটার্নটা ধরা যায় যে কোন প্যাটার্ন জায়গা থেকে না, এটা প্রশ্নর আসছে। মধ্যে এই শব্দগুলো আমাদের হেল্প করবে। এগুলো ধরে আমরা স্ক্যান করতে পারবো প্যাসেজ, অ্যান্সার কোথায় আছে আমরা খুঁজে বের করতে পারবো। সাবাস, অ্যান্সারটা খুব কোথায় আছে তাড়াতাড়ি আমরা খুঁজে বের করতে পারবো। স্যার আমি একটা আচ্ছা, কথা বলতে চাচ্ছিলাম। বলুন আপনি হেলেনা। যখন কোশ্চেন করবেন যে কে বলতে পারবে, আমার মনে হচ্ছে কি কে বলতে পারবে এটা না বলে আপনি র্যান্ডমলি একজনকে চুজ করবেন, আচ্ছা তাহলে সমস্যা কি নাই, হবে জাস্ট আজকে আজকে আপনারা আনমিউট করে জাস্ট জিজ্ঞেস করলেই হবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে? কে, যে কেউ আনমিউট করে একটু বলার চেষ্টা করুন, ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে? কোন ডিরেকশন, প্যাসেজে এনিওয়ান। অ্যান্সারটা আছে সেটা বের করার জন্য প্রশ্নে বলে দিবে প্যাসেজে যে কোন প্যাসেজে ওই অ্যান্সারটা বলে আছে। দিবে কোশ্চেনটা আছে। কোন প্যারাগ্রাফে অ্যান্সারটা আছে, সেটা প্যাসেজে মানে হ্যাঁ, কোশ্চেনেই বলে দেবে। তো বলে এইটা দিবে, হচ্ছে ওরাই বলে দিবে। ডিরেকশন। ঠিক আছে। তো সবাই আপনারা মোটামুটি ধরতে পারলেন কিনা? এই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক এবং এই হচ্ছে আমাদের ডিরেকশন। না, কোশ্চেনটা পড়ার পরে এটা আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপটা হচ্ছে আমরা কোশ্চেনটা পড়লাম, কোশ্চেন পড়ার পরে আমরা ল্যান্ডমার্ক এবং ডিরেকশন পেয়ে গেছি, কিন্তু তখন সেই ল্যান্ডমার্ক আর ডিরেকশন ধরে আমরা প্যাসেজে গিয়ে স্ক্যান করে বের করার চেষ্টা করব যে এই প্রশ্নটার কোন জায়গায় মানে এটার অ্যান্সারটা আছে। এই যে এটা হচ্ছে স্ক্যানিং করা, রাইট? প্যাসেজে গিয়ে স্ক্যান করে আমরা যে জায়গাটা পেয়ে যাব, এটা হচ্ছে প্রশ্নের লোকেশন। সো তারপরে আমরা প্যাসেজে যাব অ্যান্সারের লোকেশনটা বের করার জন্য, এটা আমাদের ফোর্থ স্টেপ। এবং তারপরে আমরা আশা করছি যে আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সারটা পেয়ে যাওয়ার পরে অ্যান্সারটাকে এরকম একটা অ্যান্সার পেপারে আমরা ট্রান্সফার করব, যদি আমাদের পেপার বেস পরীক্ষা হয়ে থাকে। আর যদি আমাদের পেপার বেস না হয়, তাহলে আমাদের আর অ্যান্সার ট্রান্সফার করার কিছু নেই, জাস্ট আমরা অ্যান্সারটাকে ক্লিক করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো এটা ছিল আমাদের ফোর্থ স্টেপ। দেখুন আপনারা সবাই মোটামুটি বুঝতে পারলেন কিনা যে ফোর্থ স্টেপ, 5 স্টেপ, আমি সরি, 5 স্টেপে আমরা অ্যান্সারকে ট্রান্সফার করব সময়ের ভিতরে। এটা আমরা মূল কোর্সের ক্লাসগুলোতে বারবার করে প্র্যাকটিস করব এবং হোমওয়ার্ক আমরা করব, করে করে এটার উপর আমরা একদম দক্ষ হয়ে যাব যে কিভাবে এইভাবে আমরা আসলে সময়ের ভিতরে এটা সলভ করতে পারি। নাও আজকে আপনাদের কাছে সাথে আমি কেমব্রিজ 17 থেকে একটা প্যাসেজের অংশ সলভ করব, খানিকটা অংশ দেখার জন্য যে অনলাইনে বা ফোনে বিশেষ করে আপনি যদি ক্লাসে অ্যাটেন্ড করেন আপনি বুঝতে পারছেন কিনা। তো
আপনাদের কাছে বইটা থাকতে হবে এরকম কোনো কথা নেই, বই না থাকলেও চলবে। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমার সামনে এখানে আছে কেমব্রিজ 17 টেস্ট 3 প্যাসেজ 1। টেস্ট 3 প্যাসেজ 1টায় তিনটা এরকম মানে প্রশ্ন। প্রথম এক পেজ জুড়ে হচ্ছে আমাদের প্যাসেজ, দ্বিতীয় পেজেও প্যাসেজ, এবং তারপরে হচ্ছে প্রশ্ন আছে। তো এখানে এইভাবে দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন না। আমি যদি এখান থেকে আসি একটু, লেটস সে এটা 45 এম টেস্ট 2 থাইলাসিন। আচ্ছা, প্রথমটাই এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো এই প্যাসেজটা আমরা কিছুটা অংশ প্যাসেজটা পড়ে আমরা একটু সলভ করব, দেখবো যে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারছি কিনা। ওকে, দিস ইজ দ্য থিং উই আর গোইং টু ডু নাও। সো এটাকে আমি আপনাদেরকে সংক্ষেপে এখানে দেখাচ্ছি। এই তো তো আমাদের একাডেমিক ম্যাটেরিয়াল কেমব্রিজ 17 টেস্ট 3 প্যাসেজ 1। আপনাদের কাছে আমি জাস্ট চাইবো হচ্ছে একটু কাগজ কলম হাতের কাছে রাখেন। কোনো ইন্টারেস্টিং শব্দ যদি আপনারা আজকে দেখেন, এটা আপনারা একটু লিখে রাখেন আর কি নিজেদের জন্য। সো আমরা শুরু করতে যাচ্ছি অবভিয়াসলি হেডলাইন দিয়ে, এবং হেডলাইন আছে আমাদের আহ, প্রথম পেজটাতে। তো চলুন আমরা একটু হেডলাইনের দিকে যাই সবাই। ওকে, হেডলাইনে আমরা চলে এসেছি। হেডলাইন আমরা একটু সবাই এবার পড়ে দেখার চেষ্টা করব। দিস ইজ দ্য হেডলাইন। ওকে, এই জায়গায় এসে আমার কিছু ভলান্টিয়ার লাগবে। আমি আপনাদের কাছে দেখবো যে আপনারা রিয়েকশন বাটনে গিয়ে হ্যান্ড রেজ, হাত তোলার একটা রিয়াকশন আছে। আপনারা যারা যারা এখন আমি আপনাদেরকে ধরুন প্রথমত র্যান্ডমলি ডাকবো। মূল ক্লাসের সময় আপনাদের কিন্তু সবাইকে অ্যালার্ট থাকতে হবে, কারণ ক্লাসে আমি র্যান্ডমলি এক একজনকে ডাকবো, এবং যাকে আমি ডাকবো তাকে সাথে সাথে রেসপন্স করতে হবে। যদি আপনি রেসপন্স করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে মানে দ্বিতীয়বারের পরে আপনাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, কারণ আমি ধরে নেব আপনি ক্লাসে কিন্তু মনোযোগ দিচ্ছেন না। যেমন এখন দেখা যাক আপনারা ক্লাসে সবাই মনোযোগ আছে কিনা। আমি আপনাদের মধ্যে একজনকে হচ্ছে ডাকার চেষ্টা করছি। লেটস সি। আচ্ছা, এই প্রথমবার আমি হাত তোলার অপশনটা থেকে দিচ্ছি না। প্রথমবার চলুন আপনাদের মধ্যে থেকে একজনকে আমি ডেকে আনি। দেখি এমডি রানা মনোযোগে আছে কিনা আমাদের ক্লাসে। এমডি রানা, আনমিউট করুন তো দেখি। রানাকে আমি ক্লিক করেছি। রানা হচ্ছে কি ক্লাসে আছে? রানা বোধহয় মনোযোগী নাই। তো আরেকজনকে আমরা ট্রাই করি। আমরা খেয়াল রাখলাম যে রানা কিন্তু রেসপন্স করলো না। হুমায়ুন কবিরকে আমরা নক দিচ্ছি। হুমায়ুন কবির, দেখুন আনমিউট করতে পারছেন কিনা। জি। হুমায়ুন কবির আনমিউট করতে পেরেছেন, ভেরি গুড। হুমায়ুন কবির মনোযোগ আছে। হুমায়ুন কবির স্যার, আপনি হচ্ছে আমাদের হেডলাইনটা একটু পড়বেন। তার আগে আপনি একটু প্যাসেজের উপরের অংশ থেকে পড়া শুরু করুন। আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনে এখনই। ওকে, দেখুন তো একদম উপরে কি লেখা আছে, রিডিং প্যাসেজ 1। তারপর Reading passage 1, you should spend about 20 minutes on question 1 to 13, 13। which are based on reading passage 1 below. তারপর কি লেখা আছে? The Thylacine. তো এটার মিনিং আমরা জানি না, রাইট? ওকে, এটার মিনিং আমরা জি। জানি না। আচ্ছা, এটার মিনিং আমরা জানি না, এরকম হতে পারে, এরকম অনেক ধরনের শব্দ আসবে, আমরা মিনিং জানবো না। কিন্তু আমরা যদি পরের অংশ পড়ি তখন আমরা এটা হয়তো মিনিংটা দেখতে পাবো। আমি হুমায়রা কবির, আপনি ছাড়া সবাইকে একটু আনমিউট করার অপশন দিই তো। কেউ কি জানেন থায়ালাসিন জিনিসটা কি? এনিওয়ান আনমিউট করে বলতে পারেন থায়ালাসিন জিনিসটা কি? মুকুল, জানি আমি আমরা। শুনছিলাম উজ্জ্বল, না জানি না। মানে স্যার চার চার ওয়ার্ডের ওই নাকি এটা I don't ওয়ার্ড know. না নাকি এরকম থায়ালাসিন একটা শব্দ, হ্যাঁ। টাইগার Thylacine. আগে একটা প্রজেক্ট আচ্ছা, এবার কার কার কৌতূহল আছে জিনিসটা কি জানার সম্পর্কে? সবার জানা আছে, ইচ্ছা আছে? ওয়েল, আমরা যদি একটু ছবি দেখি তাহলে বোধহয় আমরা সবাই ভালো মতো বুঝতে পারবো, রাইট? তো চলুন আমরা এটার একটা ছবি দেখে বোঝার চেষ্টা করি থাইলাসিন জিনিসটা আসলে কি। আসুন আমরা দেখি। আমরা প্রথমত যদি প্যাসেজের প্রথম অংশ পড়ি তাহলেও বোধহয় একটু বুঝতে পারবো। আচ্ছা, একটু পড়ে নেই তাহলে। এটা আমাদের প্যাসেজের সলভের জন্য না, বাট আমরা জাস্ট কৌতূহল থেকে একটু পড়ে নিচ্ছি। চলুন তো দেখি থাইলাসিন জিনিসটা কি। এবার দেখুন তো সবাই দেখতে পাচ্ছেন কিনা। থাইলাসিন জিনিসটা হচ্ছে দ্য এক্সটিংক্ট থাইলাসিন, অলসো নোন অ্যাজ তাসমানিয়ান টাইগার, রেজেম্বলেন্স টু এ ডগ। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে একটা প্রাণী, রাইট? আচ্ছা, এটা দেখতে কেমন ছিল? আসুন আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি। আমি আপনাদেরকে এখন থাইলাসিনের চেহারা দেখাতে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে থাইলাসিন। এই প্রাণীটা এর আগে কেউ কখনো দেখছেন আপনারা?
পরিচিত কারো এটা এর আগে দেখেছেন? চিড়িয়াখানা টিড়িয়াখানা দেখছেন কেউ ন্যাশনাল জি ভাই, জিওগ্রাফিতে? অবশ্যই দেখছি ভাই, অবশ্যই। পরিচিত মনে হচ্ছে? এই প্রাণীটা পৃথিবীতে জি। এই প্রাণীটা পৃথিবীতে নাই এই মুহূর্তে। আপনাদের অর্ধেক কুকুর অর্ধেক শিয়াল। এটা অর্ধেক কুকুর অর্ধেক শিয়াল টাইপের একটা জিনিস, বাট এটা already পৃথিবীতে extinct. নাই। হ্যাঁ, খুবই অড দেখতে একটা, বাট এটার নাম হচ্ছে থাইলাসিন। এনিওয়ে, প্যাসেজে এই তথ্যটা দেয়া নাই, মানে এই ছবিটা দেয়া নাই, বাট প্যাসেজে আরো কথাবার্তা লেখা আছে। নাও সেকেন্ড স্টেপে আমাদের যেটা করতে হবে, হেডলাইন পড়ার পরে আমাদের কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়ার কথা, তাই না? কোশ্চেন ইনস্ট্রাকশনটা আছে বইয়ের এই পাশে। তো আমরা যদি কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে যাই, আমি আপনাদের সাথে যদি নিয়ে যাই, আমরা পুরো প্যাসেজটা বাদ দিয়ে কোশ্চেন ইনস্ট্রাকশনে যদি আসি, তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমি এবার আপনাদের মধ্যে থেকে আরেকজনকে নক দিব আনমিউট করার জন্য, এবং তিনি হচ্ছেন, একটু পড়ার চেষ্টা করবেন। এনায়েত রাব্বি খান, দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। জি ভাইয়া। ওকে রাব্বি, এইখান থেকে আপনি একটু পড়া শুরু করুন। ইনস্ট্রাকশনে কি লেখা আছে? কোয়েশ্চেন Questions 1 to 5. Complete the notes below. Choose চুজ, one word only from the passage for each answer. Write তারপর your answers in boxes 1 to 5 on your answer sheet. গুড জব, খুবই সুন্দর হয়েছে। এনায়েত, চলো এবার আমরা একটু আলোচনা করি এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এই যে আমরা এইমাত্র ইনস্ট্রাকশনটা পড়লাম, রাব্বি, এখানে দেখাচ্ছে জি যে প্রথমত এখানে বললো কমপ্লিট দ্য নোটস বিলো, তাই না? এটা বলেছে। কমপ্লিট দ্য জি নোটস বিলো মানে হচ্ছে ওই যে আমরা তখন কিছু কোশ্চেন টাইপ দেখেছিলাম না, আবার চলো একটু দেখে আসি। এই যে এখানে দেখে এসেছিলাম, এই কোশ্চেন টাইপ গুলোর মধ্যে এটা হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের ইনস্ট্রাকশন। মানে কমপ্লিট দ্য নোটস মানে হচ্ছে এখানে কিছু গ্যাপ আছে, গ্যাপ গুলোকে আমাদের ফুলফিল করতে হবে আর কি। এটাই হচ্ছে আমাদের কমপ্লিট দ্য নোটস এর মানে। আরেকটা জিনিস খেয়াল করুন রাব্বি, যে আমরা কয়টা ওয়ার্ড লিখতে পারবো, ওয়ান ওয়ার্ড অনলি। এইটা কিন্তু রাব্বি আপনাদেরকে সবসময় চেক করতে হবে, কখনো মিস করলে চলবে না। সবসময় চেক করবেন যে কয়টা ওয়ার্ড আসলে আমরা লিখতে পারবো। আর অ্যান্সারটা বের করার পরে আমাদের অ্যান্সার শিটের 1 থেকে 5-এ কারেক্ট অ্যান্সারটা লিখে ফেলতে হবে। রাব্বি, এটা বুঝতে পারছেন কি করতে হবে আমাদের? এই যে আমাদের একটা মানে আমাদের যে answer sheet অ্যান্সার ছিল, শিট আছে ওখানে বসাতে হবে। হ্যাঁ, এখানে 1, 2, 3, 4, 5-এ অ্যান্সার গুলো লিখতে হবে। যদি আমরা পেপার বেজে পরীক্ষা দিই, রাব্বি কি পেপার বেজে দিতে দেবেন না কম্পিউটার বেজে দিবেন? কোনো ডিসিশন নিয়েছিলেন তো? হ্যাঁ এটা আসলে কনফিউজড। তো কোনো সমস্যা নেই অনেক আগে রাব্বি। কলিগ বলছিল যে হুম হুম, মানে কম্পিউটার পেজ কম্পিউটার দিতে। বেজে দিতে। তো রিসেন্টলি যে কলিগ আপনাকে রেফার করছে তো উনি আবার বলতেছে পেপার পেজ দিতে। তো আচ্ছা রাব্বি, আমি আপনাকে বলবো যে আপনি নিজের মতো করে ডিসিশনটা নেবেন, এবং ডিসিশন নেয়ার আগে আমি তো আপনাদেরকে ট্রেনিংটা দিবই। ট্রেনিং দেওয়ার পরে একদম শেষের দিকে আর কি, লাস্ট মান্থে আমি আপনাদেরকে টেস্ট দেওয়া শুরু করব। তো যখন আমি আপনাদের জি টেস্ট দিচ্ছি, আপনি কম্পিউটারেও টেস্ট দেবেন, আপনি পেপারেও টেস্ট দেবেন আমার সাথে, দিয়ে আপনি হচ্ছে ইটা ডিসিশনটা নেবেন যে আপনি নিজে কমফোর্টেবল কোনটা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোনটা দেওয়া ভালো, আমি বলবো কম্পিউটারে দেওয়া ভালো। বাট আপনি যদি কম একেবারেই মানে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে সমস্যা নেই, কারণ শত শত না ভাইয়া, স্টুডেন্ট আমার, কম্পিউটারে হ্যাঁ, যেহেতু প্রোগ্রামিং করছি তো এটাতে বেশি কমন কোনো ফিল করি সমস্যা। আর কি। আপনার বাট টাইপিং এর স্পিড কত লাগবে বলেছিলাম, আপনি কি ওরিয়েন্টেশন ক্লাসটা করেছিলেন আগের দিন? না না, আমি আজকে জয়েন করেছি। আচ্ছা, আমি আপনাকে বলি, টাইপিং স্পিড সবাইকে বলতেছি, টাইপিং স্পিড কত লাগবে যদি আপনি কম্পিউটার বেজে দিতে চান? মিনিটে 17টা ওয়ার্ড লেখা যাবে নাকি যাবে না, কি মনে হয়? মিনিটে 17টা ওয়ার্ড, 1 মিনিটে 17টা ওয়ার্ড যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি কম্পিউটার বেস দিতে পারবেন। রাব্বি, কি ওকে। মনে হয় পারা যাবে? হ্যাঁ ভাই, আমার আরো বেশি 40 হ্যাঁ, 50-এর মানে কাছাকাছি। তাই না? এটা এভারেজ কিন্তু হচ্ছে মানুষজনের মিনিমাম 30টা তো আসলে থাকে, আর যারা কম্পিউটার নিয়ে কাজ করছে তাদের তো আরো বেশি থাকে। সবাইকে একটু জিজ্ঞেস করি, সবাই বলেন তো দেখি, মিনিটে 17টা ওয়ার্ড কে কে লিখতে পারবেন কম্পিউটারে? আমি পারবো স্যার। পারবেন? স্যার পারবো হেলেনা না। কোথায়? হ্যাঁ, পারবো। হেলেনা ম্যাম পারবেন? আমি পারবো না। স্পেলিং ব্যাপারটাই কারণে বানান ভুল হওয়ার বানান বানান ভুল হলে শো করবে না হেলেনা, বানান ভুল করলে শো করবে না। ভাই স্যার হলো ভাই আমার হয় না, ভালো 1 মিনিটে 17টা হয় না। ভাই আমি পেপার বেস দিব। আচ্ছা ঠিক আছে, পেপার যাদের 17টা না হচ্ছে পেপার বেঁধে দেবে। হেলেনার আরেকটা প্রশ্ন ছিল, নাম্বার কিন্তু শো করবে, কয়টা ওয়ার্ড হচ্ছে এটা ওরা শো করবে। এনিওয়ে, আমরা পরে এই ডিসিশন এখন না, আপনাদের এটা নিয়ে এখন একদমই টেনশন করা আপনাদের দরকার নাই, আমরা পরে এটা নিয়ে দেখবো, আমি আপনাদেরকে ট্রেনিং দেবো এটার উপরে। এনিওয়ে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কোশ্চেনের ইনস্ট্রাকশন। আমরা এখন জানি এটা হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন, রাইট? এটা
গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আমাদের সলভ করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আমরা সলভটা করবোটা কিভাবে, হাউ টু সলভ দিস কোশ্চেন, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নকে কিভাবে আমরা সলভ করব। গ্যাপ ফিলিং টাইপের যখন প্রশ্ন আপনি সলভ করতে যাচ্ছেন, কয়েকটা পয়েন্টকে এবার সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের অ্যান্সার লোকেশন সিকোয়েন্স মেনটেন করে আসে। এই কথাটার মানে কি আমি আপনাদের বুঝে বলছি। সিকোয়েন্স মেনটেন করে আসে মানে হচ্ছে প্যাসেজের যে জায়গায় 1 নম্বর প্রশ্নের জবাব আছে, এই যে ধরুন এটা আপনাদের প্যাসেজ, তাই না? এটা আপনারা এখন ভালো করে দেখতে পাচ্ছেন না, দরকার নাই, ওভারঅল একটু আইডিয়াটা নেন। ধরেন প্যাসেজে 1 নম্বর প্রশ্নের জবাব এইদিকে আছে, 2-এর অ্যান্সার থাকবে তারপরে, 3-এর অ্যান্সার থাকবে তারপরে, একদম কাছাকাছি থাকতে পারে অবশ্য, কিন্তু পরে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। 1, 2, 3, 4, এই যে অ্যান্সার গুলো যদি পরপর আসে এটাকে বলে হচ্ছে অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে আসে, বা অ্যান্সার লোকেশন ফলো সিকোয়েন্স। যে কোনো ধরনের গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নে অ্যান্সার গুলো সিকোয়েন্স মেনটেন করে আসবে, একটা ছাড়া। কোনটা ওটা আমি আপনাদেরকে ক্লাসে দেখিয়ে দেবো। এক ধরনের প্রশ্ন আছে যেটাতে গ্যাপ ফিলিং কিন্তু সিকোয়েন্স মেনটেন নাও করতে পারে, এটা আমি আপনাদের ক্লাসে দেখাবো। এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, কোয়েশ্চেন উইল জেনারেলি কন্টেন ল্যান্ডমার্ক। কোয়েশ্চেনে সাধারণত ল্যান্ডমার্ক থাকবে। আরেকবার দেখি তো আপনাদের মনে আছে কিনা ল্যান্ডমার্ক জিনিসটা কি, সবাই ল্যান্ডমার্ক জিনিসটা কি বলেন তো দেখি আনমিউট করে। স্যার ল্যান্ডমার্ক হচ্ছে স্যার প্রপার নাউন, ডেট, ইয়ার। Proper প্রপার noun. নাউন, ডেট, ইয়ার্স। এই তো, খুবই সুন্দর, খুব সুন্দর করে মনে রেখেছেন। তো প্রশ্নের ভিতরে প্রপার নাউন, ডেট বা ইয়ার সাধারণত থাকবে, জেনারেলি থাকবে। তার মানে 2-একটা কোশ্চেনের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। এবার এই ক্ষেত্রে এই পয়েন্ট অফ ভিউ থেকে 3 নম্বর পয়েন্টটা, প্রায়োরিটাইজ দ্য কোয়েশ্চেন উইথ ল্যান্ডমার্ক রাদার দেন দ্য ওয়ান উইদাউট। ওই কোশ্চেনগুলোকে আগে দেওয়ার চেষ্টা করুন যে প্রশ্নগুলোতে ল্যান্ডমার্ক আছে, আর যেগুলোতে ল্যান্ডমার্ক নাই সেগুলোকে পরে দেওয়ার চেষ্টা করুন। কেন? কারণটা আমি আপনাদের বলি। কারণটা হচ্ছে অ্যান্সার লোকেশন সিকোয়েন্স মেনটেন করে, রাইট? এবার আমি আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করছি, আপনারা দেখুন কথাটা বুঝতে পারছেন কিনা। ধরুন আপনি দেখতে পেলেন 1 নম্বর প্রশ্নটার সাথে ল্যান্ডমার্ক আছে, তো 1 নম্বরটাকে আপনি খুঁজে অ্যান্সার বের করে ফেললেন। 2 নম্বর প্রশ্নের সাথে কোনো ল্যান্ডমার্ক নাই, 1 নম্বরের সাথে আছে, 2 নম্বরটার সাথে নাই, 2 নম্বরটা বাদ দেন, বাদ দিয়ে দেখেন 3 নম্বরটা আবার ল্যান্ডমার্ক আছে, তো 3 নম্বরটাকে খোঁজেন। না, আপনি 3 নম্বরটাকে খুঁজতে গিয়ে 3 নম্বরটার অ্যান্সার লোকেশন পেয়ে গেছেন এই জায়গায়। এখন যেহেতু আপনি জানেন অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে, আপনি জানেন 1 এবং 3-এর মাঝখানে কোথাও 2 আছে, রাইট? তার মানে 2-এ যেহেতু ল্যান্ডমার্ক নাই, 2টাকে খুঁজতে এমনিতে আপনার সময় লাগতো, কিন্তু তাই 2কে না খুঁজে আগে 3কে খুঁজেন, তাহলে আপনি কি হয়ে গেল, আটকে গেল আর কি, আপনি বের করে ফেললেন যে 2-এর অ্যান্সারটা কোথায় আছে। এই জন্য আমি বলেছি প্রায়োরিটাইজ দ্য কোয়েশ্চেন উইথ ল্যান্ডমার্ক রাদার দেন ওয়ান উইদাউট। ওই কোয়েশ্চেন গুলো কি আগে দেওয়ার চেষ্টা করুন যেগুলোর সাথে ল্যান্ডমার্ক আছে, আর যেগুলোর সাথে ল্যান্ডমার্ক নাই ওগুলোকে বাদ দিয়ে। ওকে, সো এরপরে আমাদের হচ্ছে, এটা আমরা এখনো কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করছি, এবার আমাদেরকে কোশ্চেন পড়ার কথা। কোশ্চেন পড়ে সেখান থেকে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তো আমরা দেখি কোশ্চেন গুলো কি কি আছে, এগুলো আমাদের হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা এখন একটু পড়বো, পরে আমরা একটু অ্যান্সার বের করার চেষ্টা করব। সবগুলো না আমরা একটা একটা করে একটু আগানোর চেষ্টা করি। আজকে যেটা আমি বলেছি যে আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে কম্পিউটার বেজে বা আমরা অনলাইনের ক্লাসে পড়ে অ্যান্সার বের করতে পারবো কিনা। এই জায়গায় আমি আপনাদেরকে এক একজনকে দিয়ে এক একটা কোশ্চেন পড়াবো এবং আপনাদেরকে সাহায্য নিয়ে আমি এবং আপনারা মিলে অ্যান্সার গুলো বের করব। এক্ষেত্রে আপনাদের আরো একবার আমি যেটা বলছি, আমরা আমাদের আজকের এই সেশনের লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এই জায়গায় আপনাদের কিন্তু আমি আরেকবার চেক করব যে আপনারা ক্লাসে মনোযোগী কিনা। সো আমি র্যান্ডমলি এক একজনকে নক করব, আনমিউট করার জন্য অপশন দেব, এবং তখন তাকে কিন্তু আনমিউট করার চেষ্টা করতে হবে। তার আগে একটা ছোট্ট কাজ আমরা সবাই একটু করে নেই, ঠিক আছে? পরের অংশে যাওয়ার আগে সেটা হচ্ছে আমরা এখন একটু সবাই সবার সাথে পরিচিত হয়ে নেই। লেটস গেট ইন্ট্রোডিউস আওয়ারসেলফ উইথ ইচ আদার। আমরা এখন হচ্ছে অল্প কয়েকটা সেকেন্ড, আমরা 1 মিনিট একটা কাজ করব। চ্যাট বক্সে আমরা হচ্ছে 1 মিনিট আমরা এটা করব,
চ্যাট বক্সে আমরা হচ্ছে নিজেদের নাম এবং কোত্থেকে আমরা জয়েন করছি সেটা একটু লিখে সবাইকে জানাবো। আমি শুরু করে দিচ্ছি। শেখ ফরাবি মান্নান, আমি জয়েন করেছি হচ্ছে ধানমন্ডি থেকে। ওকে, এই দেখুন আমি লিখে দিয়েছি। এবার আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি 1 মিনিটের জন্য। আপনারা সবাই একটু আপনাদের নাম এবং লোকেশনটা জানিয়ে ফেলুন, তাহলে আমরা সবাই সবার সাথে পরিচিত হয়ে যাচ্ছি। চ্যাট বক্সটা ওপেন হয়ে গেছে, সবাই একটু নাম এবং আপনারা কে কোত্থেকে লোকেশন সেটা জানানো একটু শুরু করে দেন, দেখে আমরা সবার সাথে পরিচিত হই। সবার আগে চৈতি আমাদেরকে জানিয়েছে সে সাভার থেকে জয়েন করেছে। আব্দুল আছে ফেনী থেকে, সজীব রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে। হেলেনা ম্যাম বনশ্রী থেকে জয়েন করেছেন। হেলেনা ম্যাম কিন্তু খুব ভালোভাবে পার্টিসিপেট করছেন ক্লাসে, সবাই তার মতো হওয়ার আমরা চেষ্টা করি। বাবর হোসেন আছেন, আছেন আমাদের হচ্ছে আকিব রহমান, ভেরি গুড। বংশাল থেকে জয়েন করেছেন। সিলেট থেকে আছেন অহিন, সিলেট থেকে সুজনও আছেন। আম, উত্তরবাড্ডা, আচ্ছা শাওন আছেন উত্তরবাড্ডা থেকে। কেরানীগঞ্জ থেকে আছেন খিলক্ষেত। টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। উজ্জ্বল টাঙ্গাইলে থেকে এটা একটু লিখে জানেন তো। ইমতিয়াজ আছেন বাড্ডা থেকে। মুন্সিগঞ্জ, বগুড়া। হাদিসা আজিমপুর থেকে। চট্টগ্রামের স্টুডেন্ট আছে আমাদের, এবং আরেকটা দুর্গম অঞ্চল মিরপুর থেকেও জয়েন করেছেন মুহিন। আখতারুজ্জামান নওগাঁ, রাইট। গাজীপুর, 1 মিনিটের বেশি হয়ে গেছে কিন্তু আমি সবার লেখাগুলো পড়ছি। হুমায়রা কবির হচ্ছেন ধানমন্ডি থেকে। হুমায়রা কবির আমার এলাকার লোকজন। উত্তরখান থেকে শারজা, ও আচ্ছা আপনার নামই শারজা, আমি ভেবেছি আপনি জয়েন করেছেন শারজা থেকে। টাঙ্গাইলে আদালত পার থেকে। নরসিংদী থেকে। দেখেছেন কত সুন্দর সুন্দর জায়গা থেকে জয়েন করেছেন সবাই। ওকে, কেউ কেউ বাকি আছেন এখনো। মুন্নার প্রশ্ন আছে মনে হয়, মুন্না একটু আনমিউট করে প্রশ্নটা বলে ফেলুন, আমরা ততক্ষণ দেখতে থেকে কে কোথেকে জয়েন করেছেন। হ্যাঁ, মুন্না, কামরুল হাসান মুন্না আনমিউট করুন একটু। স্যার আমি যখন যে কোশ্চেনটা করতে চেয়েছিলাম সেটার অ্যান্সার আপনি দিয়ে দিয়েছেন অলরেডি। আচ্ছা, কি প্রশ্ন ছিল তারপর বলেন। স্যার কোশ্চেন ছিল যে ল্যান্ডমার্কটা কোথায় পাবো সেটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তো আপনি আচ্ছা, কোথায় পাবো বলেন তো মুন্না। কোশ্চেনেই থাকবে এটা। কোশ্চেনেই থাকবে, এক্স্যাক্টলি। বিশ্বজিৎ গাজীপুর থেকে জয়েন করেছে, ভেরি গুড। আচ্ছা, কিবরিয়া স্যার প্রশ্ন আছে। স্যার আই হ্যাভ এ কোশ্চেন, সেটা হচ্ছে কি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ আইএলটিএস এর যেটা ছিল 5.5। আচ্ছা আচ্ছা। সেটা গত এন্ড অফ দ্য 2022। আচ্ছা। আমার কয়েকটা বিষয় একটু ল্যাকিং ছিল, সেটা রাইটিং সেকশনটা একটু প্রবলেম আছে আর রিডিং সেকশনটা একটু প্রবলেম আছে। হুম হুম। তো একটু লেভেল অ্যাসেসমেন্ট আগে একটু দেখে নিতে হবে। অনেক সময় কি হয় যে মানে ওটা টেস্ট, তো টেস্টটা দিলে বোঝা যাবে যে আপনার অন্তর্নিহিত আরো কোনো ইন্টারনাল প্রবলেমও আছে কিনা। মানে হয়তো দেখা যায় না যে ছোটখাটো হয়তো গ্রামারের কিছু বেসিক ইনফরমেশন ক্লিয়ার করে ফেললে হয়তো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যেত। অ্যাক্টিভ প্যাসিভ, তারপর হচ্ছে আসলে গ্রামার আমাদের তো মনে থাকে না কেন আপনাদের কাছে, একটা সত্যি কথা বলি, এত অপ্রয়োজনীয় গ্রামার আমরা শিখেছি। রাইট, আপনারা রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি আমি পড়েছিলাম 59টা রুল। আপনারা কে কয়টা রুল পড়েছিলেন মনে আছে ছোটবেলায়, যে স্যার যে নোট দিয়ে দিত? ভাই একদম মানে বিসিএস এর মাস্টার বইটা সম্পূর্ণ। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের লাগবে মাত্র 14টা রুল, যেটা আপনাদের জীবনের জন্য লাগে, শুধু আইএলটিএস না, জীবনের জন্য লাগে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 14টা রুল, মাত্র 14 থেকে 15টা, তাহলে কেমন মেজাজটা খারাপ লাগবে বলেন? এই রুলগুলো যদি ঠিকমতো আমরা অ্যানালাইসিস করি, এবং এবং এই রুলগুলোর জন্য আরো কিছু মানে জিনিসপত্র লাগে, যেমন আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রশ্নগুলো, এই জিনিসগুলো লাগে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। রাব্বি প্রশ্ন করতে চাচ্ছিল, রাব্বি প্রশ্নটা করে ফেলুন, আমি তাহলে যে আমরা প্রশ্ন সলভ করা শুরু করবো। তো এরপরে রাব্বি প্রশ্নটা করে ফেলুন, ভাই আনমিউট করুন। ভাইয়া কত পাইলে মানে যাওয়া যায় 6.5? ও 6.5 এর জন্য, 6.5 এর জন্য কেন টার্গেট করবি রে? ছোট 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 টার্গেট কেন? 30 টার্গেট, 30-এর কমে কোনো ভাইয়া, টার্গেট নাই। সম্ভব, অবশ্যই সম্ভব। হ্যাঁ, রাব্বি হ্যালো বলুন। ভাইয়া। হ্যাঁ, ওই অ্যাসেসমেন্টের যে এটা ছিল ওটা হচ্ছে যে আপনি লিংক, হোয়াটসঅ্যাপে একটা লিংক দিচ্ছিলেন মেবি, ওইটাই হোয়াটসঅ্যাপে লিংক আমি তো দেইনি যে আপনাদের গুগল ইতে। ফর্মের। আচ্ছা, অ্যাডমিনদের দিয়েছি কিনা আমি ঠিক শিওর না। হ্যাঁ, আমার গুগল ফর্মের, না, কিন্তু দেয়া না হয়ে থাকলে আচ্ছা দেয়া ওটা হবে ওটা আপনাদের। ওটা আমি দিয়েছিলাম, ওটাতে দেখেছি আমার মানে 100 মানে 120-এ হচ্ছে 100 আসছিল আর কি।
আচ্ছা, তো তাহলে তো আমার খুবই কি ভালো। তাহলে না, প্রিয়ালসে যাওয়ার দরকার না না আছে? প্রিয়াল টেস্ট আপনার নেসেসারি না, বাট আপনি তারপরে ওরিয়েন্টেশন ক্লাসটা একটু করে দেখেন, যদি আপনার মানে পছন্দ হয়, আপনি ইন্টারেস্টেড ফিল করলে করে দেখতে পারেন, কারণ ওটা বেশ মজার একটা কোর্স আসলে। হুম। তো যদি আচ্ছা, আপনার ওটা মনে ওটা হয় যে কবে না, হবে ভাই? এটার ওরিয়েন্টেশনটা অ্যাডমিনরা একটু বলতে পারবে, হ্যাঁ, আমি আপনাদের জানিয়ে দেবো, আমি আপনাদেরকে জানিয়ে দেবো, অ্যাডমিনদেরকে দিয়ে আমি জানিয়ে দেবো। ওটা বেশ ওকে। মানে মজার এবং এনজয়েবল একটা কোর্স হবে। আহ আহ, রাব্বির মতো যারা ধরেন ভালো স্কোরও করছেন, আপনারাও ওই ওরিয়েন্টেশনটা একটু করে দেখেন, আমার মনে হয় আপনাদের মতো অনেকেই আসলে তারপরে ইন্টারেস্টেড হতে পারেন যে না, এটাতে ফান আছে, আসলে হয়তো আমার আরো কাজে লাগতে পারে। এই জায়গায় এসে এবার আমরা হচ্ছে সলভ করাটা শুরু করে দিতে যাচ্ছি, ঠিক আছে? আমরা প্রশ্ন সলভ করা শুরু করবো এবার। আমাদের রিডিং এর এই অংশে এসে আমাদের প্রশ্ন পড়ে একটা অ্যান্সার বের করতে চেষ্টা করার কথা। এটা আমরা এখন একটু ট্রাই করে দেখবো যে কিভাবে আমরা পড়বো এবং কিভাবে আমরা অ্যান্সারটাকে বের করার চেষ্টা করব। এই জায়গায় এসে আমার হচ্ছে লাগবে, আমার কিছু ভলান্টিয়ার লাগবে। আমি আপনাদের মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকে একটু হাত তুলুন তো দেখি, কে কে পড়তে চাচ্ছেন আমার সাথে প্রথম প্রশ্নটা বা দ্বিতীয় প্রশ্নটা। প্রশ্ন পড়তে চাচ্ছেন কে কে, একটু রেজ ইউর হ্যান্ড, দেখি কে কে পড়তে চাচ্ছেন। Okay. মুকুল, মুন্না, হেলেনা, কিবরিয়ারা তুলেছেন। আচ্ছা, হেলেনা ম্যামকে আমি একটু আগে পড়তে দিচ্ছি। হেলেনা ম্যাম আজকে পড়েন না এখন পর্যন্ত আমার সাথে। ম্যাম ভালো আছেন? জি স্যার, ভালো আছি। হেলেনা ম্যাম হচ্ছে বনশ্রী থেকে জয়েন করেছেন, রাইট? আমার মনে আছে। জি। আচ্ছা, ঠিক আছে। তো চলুন ম্যাম, দেখুন আপনার আপনার সামনে ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন এখন, ঠিক আছে? তো এখন আপনার সামনে প্রশ্নটা চলে এসেছে। আপনি খেয়াল করুন প্রশ্ন এই জায়গায়, বাট তার আগের যে ইনফরমেশন গুলো কোনোটাই কিন্তু মিস করা যাবে না হেলেনা, রাইট? কারণ এগুলো আপনাকে হেল্প করবে অ্যান্সার লোকেশনটা বের করতে। হাইলাসিন্স এর পর থেকে একটু আপনি পড়া শুরু করুন, কি লেখা আছে? Appearance and behavior look rather like a dog, হুম had a series of strips along its body and tail হুম at an entirely ড্যাশ ডাক। dash diet. এই জায়গায় এসে আপনি থেমে যান, হ্যাঁ। এখন দেখুন এই প্যারাগ্রাফটা আলোচনা করছে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার নিয়ে। এটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে প্যাসেজের কোন জায়গায় এটার অ্যান্সার আছে। যে জায়গায় অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার নিয়ে কথা বলা আছে সে জায়গায়। এরপরে একটা সরাসরি ল্যান্ডমার্ক বা ক্লু হচ্ছে এইটা, লুকস রাদার লাইক এ ডগ। ডগ শব্দটার সিনোনিম খুব একটা নাই, হেলেনা, রাইট? সো ডগ শব্দটা আমরা সম্ভবত প্যাসেজে হুবহু পাবো। তাহলে আমরা খেয়াল করবো ডগ শব্দটা কোথায় লেখা আছে, যেটা দেখতে ডগের মতো। আরেকটা বলেছে হ্যাজ এ সিরিজ অফ স্ট্রাইপস। স্ট্রাইপস শব্দটা মানে কি, বা সিরিজ অফ স্ট্রাইপ মানে কি? স্ট্রাইপ মানে হচ্ছে ডোরা কাটা দাগ, ওই যে পায়জামায় স্ট্রাইপ থাকে না, ডোরা কাটা দাগ আর কি। তো ডোরা কাটা দাগ আছে এটার বডিতে এবং টেইলে। এরপরে এই দুটো তথ্য দেওয়ার পরে ওরা লিখবে ইট অ্যান এন্টায়ারলি ড্যাশ ডায়েট। কার ব্যাপারে বলছে হেলেনা এই তথ্যটা? কে খেত? Dog. এই যে এই থাইলাসিনস প্রাণীটা, তাই না? এই থাইলাসিন প্রাণীটা দেখতে ডগের মতো, এটার গায়ে স্ট্রাইপ ছিল এবং এটা খেত পুরোপুরি কি একটা ডায়েট, এটাই আমাদেরকে খুঁজতে হবে। তো আমরা এখন যাব এবং দেখার চেষ্টা করবো এখানে কি ডায়েট ওরা আসলে খেত, এই রিলেটেড কোনো কথা দেয়া আছে কিনা। হেলেনা ম্যাম, ওকে, ঠিক আছে। এবার আমরা প্যাসেজে যাই, চলুন চলুন তো দেখি ডগ, অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার এই রিলেটেড কথা প্যাসেজে কোথায় বলা আছে। প্যাসেজটা শুরু হয়েছে এই জায়গায়। ওকে, এবার হেলেনের কাছে আবার আমি ব্যাক করব, কিন্তু আমি সবাইকে একটা মজার জিনিস করতে দিব। সেটা হচ্ছে এখন স্ক্রিনে ডগ শব্দটা, তারপরে টেইল, বডি এবং ডায়েট, এই শব্দগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটাকে বলে স্ক্যানিং। হুম। তো ডায়েট বা ডায়েটের কোনো সিনোনিম, এটা আপনারা করতে পারবেন। এখন আপনারা ওই পাশে আছেন, আপনারা ফোনে আছেন, এক একজন চিটাগাং সিলেটে, আপনারা কিভাবে আমাকে জানাবেন যে স্যার স্যার ওই জায়গায় হচ্ছে, আরে ওই জায়গায় তো স্যার ডগটা লেখা আছে ওই জায়গায়। And আপনি আমাকে বলবেন ওই জায়গায়, আমি বুঝবো কিভাবে? এটা বোঝানোর একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এই জিনিসটা, এটাকে বলে অ্যানোটেট। কি বলে এটাকে? অ্যানোটেট। এটা আরেকটা টুল, এটা আমাদের জুম ক্লাসের একটা টুল, অ্যানোটেট।
দেখেন তো এটা আপনারা খুঁজে পাচ্ছেন কিনা অ্যানোটেটকে। অ্যানোটেট একটা টুল আছে। আমি অ্যানোটেট অন করার পরে আপনারা স্ক্রিনের ভিতরে গিয়ে এই শব্দগুলোকে খুঁজে বের করতে পারবেন বা আমাকে দেখাতে পারবেন যে কোথায় আছে, এবং কে কে মার্ক করে দেখাচ্ছেন সেটাও আমি এখান থেকে দেখতে পাবো। ডগ, স্ট্রাইপ বা ডায়েট, ডগ, স্ট্রাইপ আর ডায়েট, এই শব্দগুলো ফোন বা ল্যাপটপে যারা যারা আছেন আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারছেন কিনা। ডগ, দেখুন তো ডগ শব্দটা খুঁজে বের করতে পারছেন, ডায়েট শব্দটা খুঁজে বের করতে পারছেন কিংবা এর কোনো সিনোনিম, স্ট্রাইপ শব্দটা খুঁজে বের করতে পারছেন। এবার আমি আপনাদেরকে অন করে দিচ্ছি অ্যানোটেট। অ্যানোটেটের মাধ্যমে এবার আপনারা স্ক্রিনে মার্ক করে আমাকে দেখাতে পারবেন যে স্যার এই জায়গায় ডগ লেখা আছে, এই জায়গায় ডায়েট আছে। আচ্ছা, ডগ আর স্ট্রাইপ খুঁজে বের করতে পারছেন কিনা এটা আমাকে সবাই একটু প্রথমে দেখান। ডগ এবং স্ট্রাইপ, ঠিক আছে, কি খুঁজছি আমরা? ডগ এবং স্ট্রাইপ। আমি আপনাদেরকে অ্যানোটেট অন করে দিলাম, দেখি কে কে খুঁজে বের করতে পারছেন। মার্ক করুন তো ডগ, এই যে সবার আগে শাহিদুল পেয়ে গেছে, শহীদুল পেয়ে গেছেন। একবার করে ডাক দিব শহীদুল, আর না আর না। হ্যাঁ, ডগ এবং স্ট্রাইপ দেখেন সবাই পাচ্ছেন কিনা। এই সময় আমি আপনাদেরকে একটু আনমিউট করার অপশন দেব। কে কে অ্যানোটেট খুঁজে পাচ্ছেন না একটু আমাকে জানান তো। অ্যানোটেট কি পেয়েছেন সবাই? অ্যানোটেট অপশনটা না পেলে একটু স্যার আমি unmute পাই নাই স্যার, আমি পাই নাই স্যার। আচ্ছা, হ্যাঁ, আর আমিও কে পাইনি। পাচ্ছেন না দেখি। স্যার আচ্ছা, আমিও পাইনি। হ্যাঁ রাহি আপনি না পেলে চলবে। স্যার আচ্ছা, আমিও পাই নাই। হেলেনাও পাননি? কি বললেন এটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের সেটিং এর ভেতরে আছে, হ্যাঁ। সেটিং এর ভেতর থেকে আপনারা বের করতে পারবেন। আজকে এখন ক্লাসের সময় আর পারবেন না, আজকে ক্লাসের পরে আপনারা একটু ট্রাই করে দেখেন যে অ্যানোটেটকে অন করতে পারছেন কিনা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টুল, এটা আপনাদের ক্লাসে পরবর্তীতে কাজে লাগবে। মিনওয়েল এখন আপনারা স্ক্রিনে মানে যাদের যাদের আছে অ্যানোটেট অন করতে পারছেন তারা আপনারা মজা করেন, ইচ্ছা মতো দাগ দেন। এবার আপনারা ভরায় ফেলেন, আপনাদের হচ্ছে 15 সেকেন্ড টাইম, যত ইচ্ছা দাগাতে পারেন। 15 সেকেন্ডস। আর 10, 5, 3, 2, 1। আচ্ছা, শেষ। আপনাদের দাগাদাগির অপশন শেষ। আচ্ছা, এবার সবাই দেখেন দাগা টাগা শেষ করে ফেলছে, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ই করে দিচ্ছি, এটাকে মুছে দিচ্ছি, এবং হেলেনা ম্যামকে আবার আমরা ডেকে নিয়ে আসছি। হেলেনা ম্যাম চলে আসুক। হ্যাঁ, হেলেনা ম্যাম আনমিউট করতে পারছেন কিনা দেখুন। জি জি পেয়েছেন? স্যার পেয়েছি। আচ্ছা হেলেনা ম্যাম, আপনি হচ্ছে ডগ রিলেটেড কথা কোথায় বলেছে আর স্ট্রাইপের কথাটা কোথায় পেয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে শুরুর পেরেছি, দিকে, দেখতে তাই না? পেরেছি। আচ্ছা, আমি একটু আর শুরুতে আপনাকে আর একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ। আপনি একটু প্রথম থেকে পড়ুন, দেখি ওরা কি বলছে। দ্য এক্সটিংক্ট থাইলাসিনস, এখান থেকে পড়ুন। the extinct thylacine, also known as the Tasmanian tiger, was a marsupial that bore a superficial resemblance রিজেম্বলেন্স, to a dog. Resemblance হ্যাঁ রিজেম্বলেন্স। to a dog. Its most distinguishing feature was the 13 to 19 dark brown stripes over its back, beginning at the rear of the body and extending onto the tail. The আচ্ছা, thylacine এই পর্যন্ত থেমে যান, কারণ এর পরে আমাদের কিন্তু ডায়েট নিয়ে বলেনি, কিন্তু আমাদের ল্যান্ডমার্কের জায়গায় এখানে আসলে শেষ হচ্ছে, মানে ডগ আর স্ট্রাইপের কথাটা শেষ। এরপরে ডায়েটের কোনো কথা আছে কিনা আমরা খোঁজ করব, বাট তার আগে হেলেনা আমরা একটু এই জায়গাটা বুঝে নেই। এক্সটিংক্ট শব্দটার মানে হচ্ছে যেটা বিলুপ্ত হয়ে গেছে, রাইট? যেটাই আমাদের মধ্যে এখন আর নাই। আর ওর নাম হচ্ছে থাইলাসিন, ও আরেকটা নামে পরিচিত, কি নাম ছিল হেলেনা ম্যাম? Tasmanian tiger. তাসমানিয়ান টাইগার। ওরা হচ্ছে মার্সুপিয়াল। মার্সুপিয়াল একটা ইন্টারেস্টিং শব্দ, এটা যদি আপনারা মিনিং না জানেন, যারা যারা জানেন না একটু লিখে রাখেন। মার্সুপিয়াল মানে হচ্ছে এমন প্রাণী যাদের যাদের হচ্ছে মানে ক্যাঙ্গারুর মতো প্রাণী আর কি, মানে যাদের পেটের মধ্যে আবার বাচ্চা নেয়ার আলাদা একটা থাকে, সিস্টেম থাকে। হেলেনা দেখেছেন না? ক্যাঙ্গারু দেখছেন না? বাচ্চা পেটে নিয়ে লাফায় যায়, দেখতে পাচ্ছেন? চেনেন? সবাই চেনেন? না না মনে করতে পারতেছি না, আচ্ছা, ইমাজিন করতে পারছি না। আচ্ছা আমি আপনাদেরকে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু তাহলে একটু দেখাই দিচ্ছি, একটা সেকেন্ড। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু, এই তো ক্যাঙ্গারু, এই যে ক্যাঙ্গারু। আচ্ছা,
ক্যাঙ্গারু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এই ধরনের প্রাণীগুলোকে বলা হচ্ছে মার্সুপিয়ালস। এই যে ক্যাঙ্গারু জাতীয় প্রাণীগুলো, মনে পড়ছে হেলনা? সবাই চিনতে পেরেছেন ক্যাঙ্গারুকে? দেখুন তো, আনমিউট করে বলেন তো দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার। জি এ ধরনের প্রাণী মানে এদের এদের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে ওদের এই যে পেটে হচ্ছে বাচ্চা নেওয়ার আলাদা জায়গা আছে, এগুলোকে বলা হচ্ছে মার্সুপিয়াল। এটা কিন্তু আমরা মানে শুধু ক্যাঙ্গারু না, আরো কিন্তু বেশ কিছু ভাই একটা প্রাণী, কথা ছিল আমার। আরো বেশ কিছু প্রাণী এটা করতে পারে আসলে। ওকে, হেলেনা ম্যামকে আবার আমরা একটু ডাকছি আমরা প্যাসেজটা পড়ার জন্য। ওকে, আচ্ছা প্রশ্নগুলো কোথায় ছিল আমাদের? হ্যাঁ, এই তো। তো আমরা পড়ছিলাম হচ্ছে মার্সুপিয়াল শব্দটা থেকে। তো এটা একটা মার্সুপিয়াল প্রাণী, তার মানে থাইলাসিনও একটা মার্সুপিয়াল প্রাণী, এবং এর বোর বোর শব্দটা হচ্ছে বিয়ার বা ধারণ করার, হ্যাঁ ধারণ করার একটা পাস্ট ফর্ম। বোর এ সুপারফিশিয়াল রিজেম্বলেন্স, মানে বাহ্যিকগতভাবে এটার একটা, সুপারফিশিয়াল মানে বাহ্যিকগত, বাইরের একটা রিজেম্বলেন্স আছে ডগের সাথে। এর সবচেয়ে ডিস্টিংগুইশিং ফিচার মানে বৈশিষ্ট্য হচ্ছে এটার ডার্ক ব্রাউন স্ট্রাইপ ছিল এটার পেছন থেকে, বডির পেছন থেকে শুরু করে টেইল পর্যন্ত। কিছু ডার্ক ব্রাউন স্ট্রাইপ ছিল। এই যে আপনারা যদি আরেকবার দেখেন আপনাদের মনে পড়বে, এই যে দেখেন ওর এই যে পেছন থেকে ডার্ক ব্রাউন স্ট্রাইপ গুলো, তাই না, একদম টেইল পর্যন্ত ওই স্ট্রাইপ গুলো ছিল। এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। কিন্তু আমরা আসলে অ্যান্সার পাইনি, কারণ আমাদের প্রশ্নটা বলেছিল, এট অ্যান এন্টারলি ড্যাশ ডায়েট। এখন ডায়েট রিলেট কথা কোথায় বলেছে, এইটা আবার আমরা সবাই এখন একটু খুঁজবো। ঠিক আছে হেলেনা, আমি আপনাকে একটু মিট করে দিচ্ছি। খুব সুন্দরভাবে হেলেনা আমাদেরকে পড়ে শুনিয়েছেন। এবার আবার সবার জন্য জিনিসটা ওপেন হচ্ছে। ওকে, এখানে পরের অংশে আপনারা লাইন বাই লাইন পড়বেন না, আমি আপনাদেরকে খুঁজতে বলবো শুধুমাত্র ডায়েট বা ডায়েটের সাথে সিনোনিমাস বা কাছাকাছি যায় এরকম কোন শব্দকে আপনারা স্ক্রিনে মার্ক করতে পারছেন কিনা। অ্যানোটেট অন করে দিয়েছি। কেউ ডায়েট রিলেটেড কোন শব্দ খুঁজে বের করতে পারছেন কিনা? ফুড পেয়ে গেছেন, ফিডিং পেয়ে গেছেন, দেখতে পাচ্ছেন মাহফুজ পেয়েছে, রাহি পেয়ে গেছে। আচ্ছা, সিরিয়ালে আমাদের আছে হচ্ছে হেলেনার পরে রাহি আছে, আমরা রাহিকে দিয়ে পড়াতে পারি। রাহি ম্যাম, আপনি কি ফুড বা ফিডিং রিলেটেড কথা পেয়েছেন? রাহি একটু আনমিউট করুন তো। রাহি আনমিউট করতে পারছে, 1 2, হ্যাঁ পেরেছেন। জি স্যার। ও রাহি, হ্যাঁ পেরেছেন আপনি। রাহি, আপনি ফুড বা ফিডিং রিলেটেড কথা পেয়ে গেছেন, তাই না? আমরা চলুন একটু ওই যে জি পড়ে দেখে, আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিই আপনার জন্য আগে দাঁড়া। তাহলে ফুড বা রিলেটেড কথা, ফিডিং রিলেটেড কথা এখান থেকে বলেছে, তাই না? তো রাহি একটু এই জায়গা থেকে পড়া শুরু করুন তো দেখি। In terms of feeding, it was exclusively carnivorous and its stomach was muscular with an ability to distend so that it could eat large amounts of food at one time, probably an adaptation to compensate for long periods when hunting was unsuccessful and food scarce. এই পর্যন্ত আমরা থেমে যাই। রাহি, আপনার কি মনে হয় ও কি ধরনের ডায়েট খেত? আপনি কি পেয়েছেন? ফিডিং এর কথা তো পেলেন, জি কি ধরনের ও খাবার খেত বলুন তো? carnivorous. Carnivorous. In term of feeding, it was exclusively carnivorous. Exclusively শব্দটার একটা সিনোনিম কি হতে পারে রাহি, বলুন তো দেখি। এক্সক্লুসিভলি এর কোনো সিনোনিম? Exclusively হচ্ছে mainly. মেইনলি, গুড। মানে এক্সক্লুসিভলি মানে হচ্ছে এটাই শুধুমাত্র, আর অন্য কিছু নয়। তাহলে আমরা একটু দেখি তো এক্সক্লুসিভলি সিনোনিম কি আমাদের এটা হতে পারে কিনা। এন্টায়ারলি কথাটা কি এক্সক্লুসিভলি সিনোনিম হতে পারে? হতে পারে, ঠিক আছে। জি তাহলে আমরা একটু যদি এখান থেকে কাছাকাছি এনে বসি, আমরা ধরুন রিডিং যখন সলভ করছি বইতে, মানে আমরা যখন পড়ছি, আমরা একবার এই জায়গা থেকে পড়লাম, পড়ে
আমরা হচ্ছে আবার প্রশ্নটা বের করলাম, প্রশ্নের সাথে আমরা একটু মিলিয়ে দেখলাম যে জিনিসটা আসলে অ্যান্সারটা হচ্ছে কিনা। দেখি, এই তো এখানে আমাদের দেখতে পাচ্ছি, এখানে বলেছে, এই তো রাহি, এবার আপনার পালা অ্যান্সারটাকে খুঁজে বের করার। এট অ্যান এন্টায়ারলি ড্যাশ ডায়েট, এখানে বলেছি ইন টার্মস অফ ফিডিং ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস অ্যান্ড ইটস স্টমাক ওয়াজ মাস্কুলার উইথ দ্য এবিলিটি টু ডিস্টেন্ড। এটা পরের অংশটুকু আসতেছে, কিন্তু এক্সক্লুসিভলি হচ্ছে এন্টায়ারলির সিনোনিম, তাই না? তাহলে এটার অ্যান্সারটা কি হ্যাঁ, হবে? কার্নিভারাস। কার্নিভোরাস। এন্ড প্রশ্ন হচ্ছে কার্নিভোরাস মানে কি আসলে? কার্নিভারাস কার্নিভোরাস। আচ্ছা, ওকে, এটার মিনিং বলার আগে তাহলে সবাইকে একটু জিজ্ঞেস করে নি, ঠিক আছে? দেখি কেউ জানে কিনা আমরা। এনিওয়ান, কার্নিভোরাস মানে কি কে বলতে পারবে? বাট রাহি সুন্দর মাংসাশী। answer পেয়ে গেছে। মাংসাশী। মাংসাশী মানে মানে মাংস মাংসের মিট যারা মাংস পছন্দ খেয়ে বেঁচে থাকে, যেসব প্রাণী মাংস ছাড়া অন্য কিছু খায় না। মাংস ছাড়া অন্য কিছু খায় কার্নি ও যারা কার্নিভোর তাদেরকে বলা হচ্ছে মাংসাশী। আরেকটা হচ্ছে আরেকটা আছে হার্বিভোরাস, যারা হচ্ছে তৃণভোজী। হার্বিভোরাস। আরেকটা কি আছে? অমনিভোরাস, অমনিভোরাস সর্বভুক। মানে কি? সর্বভুক। সর্বভুকের উদাহরণ দেন তো একটা, কারা সবকিছু খায়? সর্বভুক, কাক। কাক, তেলাপোকা। তেলাপোকা, কাক, ডগ, ডগ টু সাম এক্সটেন্ট, পুরোপুরি না, বা তেলাপোকা, কাক এবং মানুষ, এরা হচ্ছে অমনিভোরাস। ওকে, আচ্ছা, গ্রেট, খুব খুব ভালো হয়েছে। রাহি এবং হেলেনাকে ধন্যবাদ, ওরা সুন্দর করে কিন্তু এই প্রশ্নটা জবাব পেয়ে গেছে। একটু সময় লাগলো আমাদের, বাট মূল উদ্দেশ্যটা কিন্তু সময় ছিল না আজকে, কারণ আপনাদের সময় বাঁচানো আরো বিভিন্ন টেকনিক ক্লাস আলোচনা করা হবে, স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করা হবে, প্র্যাকটিস করা হবে। বাট আমরা হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে আমরা যদি ফোনে বা অনলাইনে থাকি আমরা অ্যান্সারটা বের করতে পারছি কিনা। আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা 2 নম্বরটা এবার একটু ট্রাই করে ফেলবো। তো 2 নম্বর প্রশ্নের জন্য আমি আপনাদের মধ্যে থেকে আরেকজনকে একটু আনমিউট করতে বলবো। এনিওয়ান, কাকে আনমিউট করতে বলি দেখা যাক। রাহি আর হেলেনা তো আমাদের পড়লো, মুন্না পড়েছে, আর কেউ উইলিংলি? আচ্ছা, মুকুল পড়তে যাচ্ছেন, দেখি মুকুল স্যার আনমিউট করুন। হ্যাঁ, মুকুল পড়তে চাচ্ছিলেন তো নাকি? আচ্ছা, তাহলে আপনি 2 নম্বরটা একটু প্রশ্নটা পড়ে ফেলুন স্যার, কি লেখা আছে দেখুন এই জায়গা থেকে। probably depended mainly on two dash when hunting. Two meal. টু মানে হচ্ছে প্রশ্নটা আর কি, যে এক দুই, এক দুই, probably depended কিছু একটার mainly উপর on ড্যাশ when hunting. meat হ্যাঁ, হতে পারে। তো আমরা এটাকে বুঝবো, প্রথমত খুঁজবো হচ্ছে এইভাবে, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, তাহলে এটার কোনো সিনোনিম আমরা পেতে পারি, যে সম্ভবত তারা ডিপেন্ডেড, নির্ভর করতো। আচ্ছা, ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, নির্ভর করতো, আপনি ঠিক বলেছেন, আসলে নির্ভর করতো, কারণ পাস্ট, অতীতের কথা বলছে, কারণ ওরা তো এখন আর আমাদের মাঝে নাই, তাই না? তো নির্ভর তারা করতো আসলে। এটা ভার্ব, এটা কিন্তু ল্যান্ডমার্ক না, তার মানে এটার সিনোনিম করা আছে। এখন ডিপেন্ডেন্টের কোনো সিনোনিম যদি আসে আমরা দেখে চিনতে পারবো কিনা, এটা একটা ব্যাপার। আপনাদের কিন্তু পরিচিত শব্দই আসবে, বাট আমাদেরকে দেখে চিনতে হবে আর কি। তো এটা আমরা এই জিনিসগুলোর উপর ছোট ছোট কিছু স্কিল আছে যেগুলোর উপর আমরা কোর্সের ক্লাসগুলোতে যত্ন নেই আসলে। তো ডিপেন্ডেন্টের সিনোনিম নিয়ে আমরা দেখবো। মেইনলি কথাটা এর আগে আমরা দেখেছি এন্টারলি কথাটার সিনোনিম এসেছে, এখানেও মেইনলি কথাটারও সিনোনিমে ওরা আসবে, সরাসরি নিশ্চয়ই বলবে না। বাট কিসের উপর ওরা মেইনলি নির্ভরশীল ছিল যখন হান্টিং করতো, এটাকে আমরা এখন একটু খোঁজ করব, এবং এটা থাকবে কার্নিভোরাস যে বলেছে তারপরে। আসুন আমরা একটু দেখি। আচ্ছা মুকুল, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি, দেখতে পাচ্ছি।
আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু বড় করে দিচ্ছি, বেটার? ঠিক আছে। জি জি আচ্ছা, এবার আমরা কার্নিভোর, এই যে যেখানে অ্যান্সারটা পেয়েছিলাম ওটাকে তো আমরা মার্ক করে রাখবো। আপনারা কিন্তু যেখানে অ্যান্সার পাবেন সাথে সাথে জায়গাটাকে, মানে যখন ফোনে মানে পেপারে যখন পরীক্ষা দিচ্ছেন সাথে সাথে জায়গাটাকে মার্ক করে রাখবেন যে হ্যাঁ আপনি এটাকে এই জায়গায় হচ্ছে অ্যান্সার পেয়েছিলেন। এই যে কার্নিভোর, এখানে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আমরা এর পরে এখন খুঁজতে যাচ্ছি হান্টিং এর সময় তারা কোথায় নির্ভর করতো। হান্টিং এর কোনো সিনোনিম বা কাছাকাছি কোনো কথা আছে এখানে? হ্যাঁ জি আছে এখানে। কোথায় হান্টিং এর এটা হচ্ছে ব্যাপারটা? দে ইমার্জ টু হান্ট ডিউরিং দ্য এই ইভিনিং, হ্যাঁ, নাইট অ্যান্ড আর্লি মর্নিং অ্যান্ড টেন্ডেড টু রিট্রিট টু দ্য হিল অ্যান্ড ফরেস্ট। এটা শেল্টার ইন দ্য ডে। তাহলে তারা হ্যাঁ হান্টিং করতো ইভিনিং এ, আর্লি হ্যাঁ মর্নিং এ, এবং দিনের বেলা হচ্ছে নাইট। পরে পরে ঘুমাতো। হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা হচ্ছে হান্টিং শুরু করার পরে, কিন্তু তার আগে এখান থেকে এই হান্ট কথাটার মাঝখানে আমাদের অ্যান্সারটা থাকতে পারে। আমরা একটু পড়ে দেখি এই জায়গাটা। তাহলে আমরা এই পর্যন্ত জি পড়েছিলাম, এই পর্যন্ত। হ্যাঁ, তো মুকুল জি আপনি দ্য থাইলাসিন্স থেকে পড়া শুরু করুন। হ্যাঁ। The thylacine was not a fast runner and probably got its prey by এক্সস্টিং exhausting ইট it during a এ long লং pursuit. পারসুট। এটার একটু মিনিংটা বলে নেই। হ্যাঁ, তো জি থাইলাসিনরা তারা খুব দ্রুত যে দৌড়াতে পারতো তা না, মানে বাঘ সিংহের মতো বা চিতাবাঘের মতো খুব যে দৌড়াতো তা না, কিন্তু তারা তাদের প্রে, প্রে মানে হচ্ছে শিকারটাকে ধরতো আসলে অনেকক্ষণ পেছনে লেগে থেকে। তাহলে অনেকক্ষণ দৌড়ানোর পর যখন ধরুন প্রাণীটা টায়ার্ড হয়ে যেত তখন তারা তাকে গিয়ে ধরতো। উম এইটা মেইনলি কিসের উপর নির্ভর করছে এখন আমরা পাইনি, তাই না? ডিপেন্ডেন্ট এর কোনো সিনোনিম আমরা পাইনি, বা মেইনলিরও কোনো সিনোনিম পাইনি। আরেকটা লাইন একটু পড়ে দেখেন, আরেকটা সেন্টেন্স বাকি আছে হান্টের আগে। During long distance chase, চেসেস, থাইলাসিন thylacines were likely to have রিলাইট relied মোর more on scent than any other সেন্স। সেন্স, sense. সেন্স মানে তো আমরা জানি যে ইন্দ্রিয়, তাই না? যে তাদের ইন্দ্রিয়। কোন কোন সেন্স, আমাদের ভিশন, তারপরে সেন্ট, তারপরে আমাদের টাচ, এগুলো হচ্ছে আমাদের 5টা সেন্স। তো লং ডিস্টেন্স এই যে চেজ গুলো যে যখন ওরা করতো, কাকে চেজ করতেছে? যখন তারা প্রে গুলোকে, শিকার গুলোকে লং দীর্ঘ সময় ধরে যখন ওরা চেজ করছে, ধাওয়া করতেছে, থাইলাসিনস ওয়্যার লাইকলি টু হ্যাভ মানে হচ্ছে খুব সম্ভবত, বেশি পসিবল আর কি। হ্যাঁ, পসিবলি। তো লাইকলি টু হ্যাভ রিলাইড মোর, বেশি ওরা রিলাই করতো অন সেন্ট, সেন্টের উপরে, গ্রানের উপরে, দেন এনি আদার সেন্স। আচ্ছা মুকুল, আমরা কি জি ডিপেন্ডেড এর কোনো সিনোনিম পেয়েছি? আমাদের প্রশ্ন যে ছিল ডিপেন্ডেড, এটা কি কোনো সিনোনিম আমরা পেয়েছি কিনা, dependent. এবং আচ্ছা মেইনলির কোনো সিনোনিম পেয়েছি কিনা? দেখি তো দেখি। probably dependent. হ্যাঁ মেইনলি ডিপেন্ডেন্ট কোনো সিনোনিম পেয়েছি মানে কিনা? মানে একাগ্রতা, এটা কি হবে এটা? হ্যাঁ, মনে হচ্ছে যে একদম কাছাকাছি আছে কিন্তু ধরতে পারতেছি না, রাইট? আচ্ছা, আমি এখন মানে একটা মজার খুব কাজ করি। হ্যাঁ। একাগ্রতার সাথে তারা আচ্ছা, মনোনিবেশ করতো তাদের আচ্ছা, আমি শিকারের এখন একটা উপর। কাজ করি, আমি হচ্ছে চ্যাট বক্সটা অন করে দিই সবার জন্য। হ্যাঁ, চ্যাট বক্সে আপনারা যারা যারা মনে করছেন যে আপনারা ডিপেন্ডেড আর মেইনলি সিনোনিম পেয়েছেন, সিনোনিমটা আপনারা এখানে একটু লিখে দেন, ডিপেন্ডেন্ট এবং মেইনলি সিনোনিম। আপনারা যারা ডিপেন্ডেন্ট এবং মেইনলি সিনোনিম পেয়েছেন আপনারা আসলে অ্যান্সারও পেয়ে গেছেন। তো আমি চ্যাট বক্সটা সবার জন্য একটু ওপেন করি। মুকুল, চলেন আমরা চ্যাট বক্সের দিকে তাকাই, দেখি বাকিরা কেউ পেয়েছে কিনা ডিপেন্ডেন্টের এবং মেইনলি সিনোনিম। রিলাইড, রিলাইড মানে কিন্তু ডিপেন্ডেন্টের সিনোনিম, আর মেইনলির সিনোনিম মেইনলি সিনোনিম হচ্ছে লাইকলি। লাইকলি বলা যেতে পারে মেইনলি সিনোনিম। তো মেইনলি আসলে ঠিক লাইকলিও না, মেইনলি সিনোনিম এখানে আসলে হচ্ছে মোর।
মেইনলি সিনোনিম হচ্ছে মোর। মোর অন বলা আছে না, সবাইকে আমি জিনিসটা বলছি। মোর মানে হচ্ছে এখানে আসলে বেশি। তাহলে সবাই আপনারা একটু চ্যাট বক্সে যারা যারা অ্যান্সার পেয়েছেন বলেন তো দেখি আপনাদের মতে অ্যান্সারটা কি, তারা কিসের উপর আসলে নির্ভরশীল ছিল। মুকুল অ্যান্সার কিন্তু হচ্ছে জি স্যার সেন্ট। হ্যাঁ, কেন সেন্ট? কারণ ওই যে জি আমরা জি একটু দেখি, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা জি একটু দেখি, ওরা যখন হচ্ছে এই সেন্স যে মানে একাগ্রতা, এটা হ্যাঁ মানে খুব চেজ যখন মনন। করতো না মুকুল, জি চেজ মানে হচ্ছে শিকার করা আর কি, হ্যাঁ। তো জি শিকারের জন্য যখন ওরা ধরুন ধাওয়া করেছে, তখন জি ওরা লাইকলি টু হ্যাভ, সম্ভবত লাইকলি টু হ্যাভ, তারা সম্ভবত। নির্ভর বেশি করতো মোর সেন্টের হ্যাঁ, উপরে। এবার আপনি যদি এটার স্ক্যান্ট সাথে একটু, হ্যাঁ, স্ক্যান্ট এটার সাথে আপনি যদি একটু মিলিয়ে দেখেন, more এখন on আপনি, scant আমরা কিন্তু than any other এনি sense, আদার সেন্সেস আমরা একটু মিলিয়ে দেখি সবার সাথে, হ্যাঁ। depend on mainly on scan when সেন্ট hunting, সেন্ট আর কি, মানে probably তারা, depended mainly on scan when hunting. হ্যাঁ, হান্টিং এর সময় তারা মূলত সেন্টের হ্যাঁ উপরই বেশি নির্ভরশীল ছিল। ছিল। এই তো মুকুল, গুড জব ম্যান, এখন আচ্ছা, বোঝা গেছে তো হ্যাঁ। জি আচ্ছা ঠিক আছে, ওকে। আর বাকি সবাই, সবাইকে একটু জিজ্ঞেস করি, সবাই সেন্টই তো অ্যান্সার নাকি? আনমিউট করেন তো দেখি, সবাই একমত সেন্ট? Yes, চ্যুতি? sir. জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখন আপনারা যেহেতু সবাই সুন্দর করে সেকেন্ড অ্যান্সারটা পেয়ে গেছেন, থার্ড অ্যান্সারটা আমি আপনাদের সামনে টেস্টের মতো করে দিব। মানে হচ্ছে থার্ড কোশ্চেনটা আমি আপনাদের পড়ে শোনাবো এবং তারপর থার্ড অ্যান্সারের লোকেশনটা আমি স্ক্রিনের এখানে আপনাদেরকে দেখাবো। আপনারা বই টই থেকে কেউ ট্রাই করবেন না, এই মুহূর্তে সবাই একটু মনোযোগ দেন, স্ক্রিন থেকে দেখে আপনারা কত সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা চ্যাট বক্সে লিখতে পারেন এটা আমরা দেখব। ঠিক আছে, আমি প্রশ্ন বুঝিয়ে দেব। আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে প্যাসেজ দেখাবো, আর স্ক্রিনের এই উপরের অংশে থাকবে হচ্ছে টাইমার। দেখা যাক এই 3 নম্বর প্রশ্নটা আপনারা কে কতক্ষণে বের করতে পারছেন। প্রশ্নটা হচ্ছে ইয়াং স্পেন্ট, ইয়াং মানে হচ্ছে এই থাইলাসিনদের ছোট বাচ্চা যারা আর কি, ইয়াংরা, তারা স্পেন্ড করতো ফার্স্ট মান্থ অফ লাইফ, জীবনের প্রথম মাসগুলো, ইনসাইড ইটস মাদার, মায়ের কিছু একটার ভিতরে। আসুন, আমি আপনাদেরকে এখন অ্যান্সারটা দেখাতে যাচ্ছি, অ্যান্সারের লোকেশনটা আর কি। এবং অ্যান্সার লোকেশনটা পাওয়ার পরে আপনারা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য সর্বোচ্চ সময় হচ্ছে 1 মিনিট। আর তার আগে কে কে অ্যান্সারটা লিখে ফেলতে পারছেন সেটা আমরা একটু চেক করব। 1 মিনিটের বেশি সময় আপনারা পাবেন না অ্যান্সার বের করার জন্য, কিন্তু 1 মিনিটের আগে কারা কারা কত মিনিটের মধ্যে অ্যান্সারটা লিখে ফেলতে পারছেন চ্যাট বক্সে সেটা আমরা দেখব। 30 সেকেন্ড পর থেকে টাইমার আমরা অন করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যাসেজ। এখানে আমাদের অ্যান্সারটা আছে। সবাই পড়া শুরু করুন, আপনাদের অ্যান্সার দেওয়ার টাইম শুরু হচ্ছে এখন। চ্যাট বক্স ওপেন হয়ে গেছে এখন। একটা শব্দ লেখা যাবে, অ্যান্সার উইল বি ওয়ান ওয়ার্ড অনলি। 20 সেকেন্ডের মধ্যে অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের 1 মিনিট পর্যন্ত সময় আছে সবার জন্য। 1 মিনিটের মধ্যেও আপনারা অ্যান্সার দিলে আমি খুশি। বিশ সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, টাইম শেষ। আমরা চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি এবং এবার আমরা অ্যান্সারটাকে এক্সপ্লেনেশনের দিকে যাব। ওকে, তো
এই অংশে পড়ার জন্য আমি আপনাদের মধ্যে থেকে একজনকে ডেকে নিচ্ছি। আমি একটু দেখি তো বিশ্বজিৎ আনমিউট করতে পারছি কিনা। বিশ্বজিৎ স্যার আনমিউট করতে পারছেন? কেমন আছেন বিশ্বজিৎ? হ্যাঁ ভালো। কোত্থেকে জয়েন করেছেন? আদাব। গাজীপুর গাজীপুর থেকে। আচ্ছা, গাজীপুরের কোন অংশ থেকে? গাজীপুর তো বিশাল বড় জেলা। গাজীপুর সদরে রাজবাড়ির পাশ। রাজবাড়ী। আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার আমরা একটু পড়া শুরু করি, ঠিক আছে? এখান থেকে একটু পড়া শুরু করুন বিশ্বজিৎ, আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। দ্য থাইলাসিন হ্যাড a extended breeding season from their season. winter season from winter to spring, with indications that some breedings took place throughout the the year. year. The cellulizing like an All marsupials was teeny were and tiny, hairless when when born. born. Newborn cold into the pouch on the pouch belly on of the their belly. pouch on their belly of their mother, and attached and attached themselves to to 1 month of the four tits. Tits. remaining there for up to 3 months. 3 months. বাস এখান থেকে আমাদের অ্যান্সার আসলে চলে এসেছে। তো এখানে আমরা একটু দেখি। প্রথমত ক্রল ইনটু মানে হচ্ছে হামাগুড়ি দেন। নতুন যারা জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পরেই ওরা হচ্ছে ক্রল করে হামাগুড়ি দিয়ে তারা একটা জায়গায় ঢুকে পড়ছে, যেখানে ঢুকে পড়ছে সেটাই আমাদের অ্যান্সার। ইনসাইড ইটস মায়ের কি? ইনটু দ্য পাউচ অন দ্য বেলি অফ দেয়ার মাদার, তাদের মায়ের পেটের পাউচের ভেতরে। এখন বিশ্বজিৎ আপনি আমাকে বলুন, তারা যে ঢুকে পড়লো, এখানে যদি আমি বেলি বসাই তাহলে বোঝাচ্ছে ইনসাইড ইটস মাদার্স বেলি। বিশ্বজিৎ, ওরা কি মায়ের পেটের ভিতরে ঢুকে পড়েছে? কি মনে হয়? নাকি পেটের উপরে যে পাউচটা আছে সে পাউচের ভিতরে ঢুকেছে? কোথায় ঢুকেছে ওরা? পাউচের ভিতরে ঢুকে পড়ছে, থলিটার ভিতরে। হোয়াট? ইনসাইড কিসের ইনসাইডে? পাউচের না বেলির? ইনসাইড ইটস মাদার্স বেলি। বেলির ভিতরে ঢুকে পড়ছে, পেটের ভিতরে? সত্যি? ধরুন আমি আপনাকে এইভাবে বলছি, ইনসাইড তো ভিতরে না, তাহলে পাউচ। হ্যাঁ, তো ধরুন ব্যাপারটা অনেকটা এরকম যে আমার প্যান্টের পকেটের ভিতরে, আমার শার্টের পকেটের ভিতরে মানি ব্যাগ আছে। শার্টের ভিতরে আছে নাকি শার্টের পকেটের ভিতরে আছে? কোনটার ভিতরে আছে? শার্টের পকেটের ভিতরে। শার্টের পকেটের ভিতরে, মানে এখানে সাবজেক্ট যদি আমি ধরি, সাবজেক্ট কিন্তু হচ্ছে পকেট, রাইট? তো এখানে মানে প্রোনাউন নিয়ে পড়ার আরেকটু সুযোগ আছে, আমরা পরবর্তীতে এটা পড়বো আমরা, যে এখানে দুটো শব্দ আছে না, পাউচ অন দ্য বেলি। এটা অনেকটা এরকম যে পেন অফ করিম। আমি যদি বলি বিশ্বজিৎ, দ্য পেন অফ করিম ইজ ব্লু, দ্য পেন অফ করিম, আচ্ছা, করিম ইজ ব্লু। আচ্ছা, কে ব্লু বলেন তো? করিম ব্লু না পেনটা ব্লু? পেনটা ব্লু। আচ্ছা, এবার আপনি আমাকে তাহলে বলুন, পাউচ অফ দ্য বেলি, পাউচ অন দ্য বেলি, এখানে কাকে নিয়ে কথা হচ্ছে? বেলিকে নিয়ে কথা হচ্ছে না পাউচটাকে নিয়ে কথা হচ্ছে? পাউচটাকে নিয়ে কথা হচ্ছে। ইনসাইড দ্য পাউচ অন দ্য বেলি, সে কিসের ভিতরে ঢুকতেছে? পাউচের ভিতরে না বেলির ভিতরে? পাউচের ভিতরে। পাউচের ভিতরে, এক্স্যাক্টলি। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? ইনসাইড ইটস মাদার্স বেলি না পাউচ। হ্যাঁ, মায়ের পাউচের ভিতরে তারা আসলে ঢুকে যাচ্ছে। সো অ্যান্সার হচ্ছে এখানে পাউচ। ঠিক আছে, তো এরই সাথে সাথে বিশ্বজিৎ, খুব সুন্দর করে আমরা পড়লাম, এরই সাথে সাথে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো। আমরা 3টা প্রশ্নের অ্যান্সার বের করে ফেলেছি। আমরা একটু সময় নিয়েছি বেশি, বাট কারণটা আপনাদেরকে আমি এর আগে বলেছি, আমরা জাস্ট ট্রাই করছিলাম এনজয় করার জন্য, এবং আমরা ফোনে বা ল্যাপটপে যদি ক্লাসে বসি তাহলে আমরা সেটা করতে পারছি কিনা সেটা আসলে দেখার চেষ্টা করছিলাম। সো এখন পর্যন্ত আপনাদের কি মনে হচ্ছে? রাহি, সুলেমান কবির, কি মনে হয়? পড়া যাবে? পড়া যাচ্ছিল? জি স্যার, ইজি মনে হচ্ছে। রাহি, কি জি মনে স্যার। হয়? পড়া যাচ্ছে? জি স্যার।
সবার সাথে একটু তাহলে কথা বলি। আপনারা যারা বিশেষ করে ফোনে যারা আজকে জয়েন করলেন তারা আমাকে একটু রেসপন্স করুন তো, ফোনে আপনারা ক্লাসটা করতে পেরেছেন কিনা? জি স্যার, ফোনেই করতেছি। ফোনে করতে পেরেছেন? নেক্সট ক্লাসে আমি আপনাদের আরেকটা প্র্যাকটিস ক্লাস আসলে নেব। শুনুন, ওটার ব্যাপারে একটা মজা আছে। নেক্সট প্র্যাকটিস ক্লাসটা আমি আপনাদের নেব স্পিকিং এর উপরে। স্পিকিং এর ব্যাপারে একটা কনফিউশন আছে না, যে স্যার স্পিকিং প্র্যাকটিসটা কিভাবে করব? স্পিকিং প্র্যাকটিসটা এত মানে অসাধারণ ভাবে আপনাদেরকে নেওয়া যাবে যে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন। সো নেক্সট ক্লাসটা, রিডিং তো আজকে বুঝতে পারলেন, নেক্সট আরেকটা প্র্যাকটিস ক্লাস আমাদের সময় আছে না, আজকে তো কত তারিখ, 20 তারিখ, 27 তারিখ থেকে আমাদের যদি ক্লাস শুরু হয় আমরা আরো কিছু প্র্যাকটিস ক্লাস বোধহয় করতে পারবো। আগামী বুধবার আমরা সবাই হচ্ছে স্পিকিং এর যে প্র্যাকটিস ক্লাসটা হবে এটাতে সবাই আমরা থাকবো, ঠিক আছে? ওখানে অনেক মজা হবে কিন্তু। তো এর মিনওয়াইল আপনাদের মধ্যে থেকে আরো কেউ যদি, আপনাদের পরিচিত আরো কেউ যদি এই কোর্সটার ব্যাপারে ইন্টারেস্টেড হয় বা আইএলটিএস এর কোর্স করতে চেয়ে থাকে, আপনারা আজকে যে এক্সপিরিয়েন্সটা পেলেন সেটা আপনারা শেয়ার করবেন। এবং আমি হোপফুলি আমরা এখানে যারা যারা আছি সবাই আমরা এই কোর্সটাতে জয়েন করব, ঠিক আছে? আর এই অংশে এসে আমরা একটু সেশনটা শেষ করছি, বাট যেটা আমি সবসময় বলে শেষ করি আর কি, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যেহেতু আপনারা অনেকেই হচ্ছে ইতে জয়েন করতে পারেননি, ওরিয়েন্টেশন ক্লাসটাতে জয়েন করতে পারেননি, আমরা ওরিয়েন্টেশনের মতো আরেকটা সেশন নিব সামনে। বাট আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে, আপনারা এই একটা ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি, এখানে একটু পাঠিয়ে দিন। অ্যাডমিনরা এবং আমরা সময় মতো আপনাদেরকে এটা মেইলে জানিয়ে দেবো। আর ক্লাসে তো আমরা বাকি অনেক কিছু জিনিসই আসলে ক্লিয়ার হতে থাকবে আপনাদের। একটু চেক করে দেখুন, আপনাদের সাথে আমি একটা শেয়ার করেছি, ইমেল অ্যাড্রেস শেয়ার করেছি, এটা একটু আপনারা টুকে রাখেন, ঠিক আছে? আজকে তাহলে আমরা সেশনটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। সি ইউ এভরিওয়ান।